আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের, কেমন আছো? দেখতে দেখতে আমরা কনিক অধ্যায়ের দ্বিতীয় লেকচারে চলে আসছি। ওকে, যদিও গত লেকচারে আমার পরাবৃত্ত একদম কমপ্লিট করে ফেলার কথা ছিল, বাট পরাবৃত্তের স্পর্শক এবং জ্যা এই অংশটা হচ্ছে আমরা আজকের লেকচারের জন্য রেখে দিই। তো আমি আজকের লেকচারে ইনশাল্লাহ স্পর্শক এবং জ্যা এই পার্টটা শেষ করব এবং উপবৃত্ত স্টার্ট করব, ঠিক আছে? এবং ট্রাই করবো, হার্ড অ্যান্ড স্লো ট্রাই করবো যাতে করে এই লেকচারের মধ্যেই হয়ে যায়, মানে হয়ে যাওয়া উচিত আর কি, অন্য করেই বানিয়ে নিয়ে আসছি। যাই হোক, তো চলো শুরু করি। প্রথমে একটু কথা বলে দিই যে কনিক অধ্যায়টা কিন্তু মোটামুটি খুব ছোটও না, তিনটা অনুশীলনী, বাট ভিতরে জিনিসপাতি আছে। এখন একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে কনিক অধ্যায়ের যে উত্তরগুলা, সমাধানগুলো, ম্যাথের সমাধানগুলো, এগুলো কিন্তু ছোট ছোট হয়। ওকে, সো এই অধ্যায়ের প্রশ্নগুলো কিন্তু তোমাকে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা অনেক বেশি বেনিফিট দেবে। কেন বেনিফিট দেবে বলি, মনে করো একটা বহুপদীর বড় প্রমাণ অঙ্ক তোমাকে দিল, একটা ত্রিকোণমিতির বড় প্রমাণ অঙ্ক দিল, একটা অন্তরীকরণ বা যোগজীকরণের কঠিন প্রমাণ অঙ্ক দিল। এর চাইতে কিন্তু তোমার সরল রেখার একটা ম্যাথ, বৃত্তের একটা ম্যাথ, কনিকের একটা ম্যাথ, জটিল সংখ্যার একটা ম্যাথ, এই ম্যাথগুলো কিন্তু ইজি। ধরো একটা স্থিতিবিদ্যার বড় অঙ্কের চাইতে কিন্তু কনিকের ম্যাথ করাটা বেশি ইজি এবং টাইম কম লাগে। তার মানে এই যে কনিক বা সরল রেখা বা বৃত্ত বা জটিল সংখ্যা বা এই যে সমস্ত অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলোর থেকে উত্তর করলে কিন্তু দ্রুত মার্ক তুলে ফেলা যায়। ওকে, তো দেখো তোমার ভর্তি পরীক্ষার কথা যদি বলি, ভর্তি পরীক্ষায় টাইম যতটুকু থাকে সেই অনুসারে কিন্তু মানে প্রশ্ন অনেক টাফ হয়ে যায় সলভ করাটা আর কি। দেখা যায় যে তোমার পরীক্ষার মধ্যে ফুল অ্যান্সার স্বাভাবিকভাবে কেউ করে না, মানে যারা ফার্স্ট হয় ওরাও করে না, সিম্পল কথা। ওকে, যদি না একদম খুব সহজ হয়ে যায়, নর্মালি হয় না এবং ফুল অ্যান্সার নর্মালি করে না কেউ। এখন কথা হচ্ছে, খেয়াল করো যে তার মানে তোমার তো আংশিক অ্যান্সারই করতে হবে, প্রশ্ন কয়েকটা বাদই যাবে গিয়ে। এবং যেগুলো নাকি কঠিন বা বেশি ডিফিকাল্ট থাকে, বেশি ক্রিটিক্যাল থাকে, ওগুলো একটা বড় অংশ স্টুডেন্টরা ছেড়েই দেয়, যারা নাকি ভালোভাবে চান্স পায়। স্কিপ করার শিক্ষাটা তোমাকে পাইতে হবে, ওকে, স্কিপ করতে পারতে হবে তোমাকে। তো টাইম এমনিই থাকে অল্প, তোমার দায়িত্ব হবে যত দ্রুত তুমি মার্ক উঠাইতে পারো, ব্যাপারটা বুঝছো? এখন এখানে একদল স্টুডেন্ট থাকে যারা নাকি হচ্ছে যে থরলি করতে থাকে, স্কিপ কম করে, বা স্কিপ করলেও হচ্ছে মোটামুটি বড় অঙ্ক যেগুলো খুব বড় পারবেই না ওগুলো স্কিপ করে। অনেক সময় এমন হয় যে যেসব অঙ্ক তুমি পারো ওগুলোও কিছু বাদ চলে যাচ্ছে, অথবা যেগুলো তোমার হিসাবে জানা অঙ্ক যে আচ্ছা এটা আমি করলেই পারবো, খুব অল্প সময় হয়ে যাওয়া উচিত, ওই যে মাথার মধ্যে একটা পেয়ে গেছে যে 3 মিনিট, ওই 3 মিনিটের ঠেলায় সোজা ছোট ছোট অঙ্ক, ওগুলোও তোমার 3 মিনিট লাগায়। এখন খেয়াল করো, 3 মিনিট হচ্ছে গড়ে 3 মিনিট, এটা মাথায় রাখো। যেগুলো প্রশ্ন ইজি, যেগুলো প্রশ্ন কমন, ওকে, সেগুলোর জন্য কিন্তু তোমার 3 মিনিট বরাদ্দ না। ওকে, তাহলে কনিক অধ্যায়ের যে প্রশ্নগুলো, এগুলো তোমার ট্রাই করতে হবে 1.5-2 মিনিটের মধ্যে সলভ করার। ওকে, তুমি একটা স্থিতিবিদ্যার অঙ্ক চাইলেই তুমি এটা 3 মিনিটে করতে পারা উচিত না। একটা ত্রিকোণমিতির বড় প্রমাণ তুমি চাইলেই 3 মিনিটে করতে পারা উচিত না, ওগুলোর জন্য 4-5 মিনিটও লাগতে পারে। তাহলে এক্সট্রা যে 2 মিনিট, 1 মিনিট, এক্সট্রা 1 মিনিট কই থেকে পাবা? এইসব কনিক অধ্যায় থেকে পাবা, বৃত্ত অধ্যায় থেকে পাবা, বুঝছো? অন্তরীকরণের যে বড় বড় অঙ্কগুলো যদি দেয় তোমাকে, সেগুলো তো তুমি 3 মিনিটে পারবা না। সেগুলোর জন্য যে এক্সট্রা 2-1 মিনিট লাগবে, সেগুলো কই থেকে পাবা? সেগুলো হচ্ছে এসব অধ্যায় থেকে পাবা। তাইলে এই অধ্যায়গুলোর যেগুলো ম্যাথ, সেগুলো যত দ্রুত পসিবল হয় করে করে কমপ্লিট করতে হবে, যত দ্রুত পারো মার্ক ক্যারি করে নিয়ে ফেলবা, ব্যাপারটা বুঝছো? মার্ক উঠায় ফেলবা, মার্ক বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না খাতার মধ্যে, উঠায় ফেলতে হবে তাড়াতাড়ি করে। আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার মাথায় রাখো যে লেকচারের মধ্যে যে ম্যাথগুলো করাইছি এইগুলো খুব ভালো করে করো, বুঝছো? মানে তোমার সিলেবাসের মধ্যে এবং সিলেবাসের আশপাশ দিয়ে যেগুলো পরীক্ষায় হাত দিতে পারে টিচাররা, সব কিছুই নিয়ে আসছে ইনশাল্লাহ লেকচারে। তোমার দায়িত্ব থাকবে এই লেকচারের ম্যাথগুলো একদম করতে যাতে একদম মানে এমনি বলা উচিত না, বাট মুখস্থের মতো বানায় ফেলতে হবে, সিম্পল কথা। ওকে, বিকজ টাইপ এগুলোই আচ্ছা ওভারঅল, তুমি যদি বাংলাদেশি বই বলো বা বিদেশি বই বলো, তোমার সিলেবাসের মধ্যে এবং আশেপাশে মিলিয়ে টাইপ এগুলোই আছে যেগুলো তোমাকে দেখাই দেবো। ওকে, লেকচারে যেসব ম্যাথগুলো আমি নিয়ে আসছি এগুলো হচ্ছে বুয়েট স্ট্যান্ডার্ড ম্যাথ। ওকে, সেটা হইতে পারে তোমার কমন অঙ্ক কেতাব স্যারের বইয়ের, হইতে পারে কেতাব স্যারের বইয়ের বাইরের অঙ্ক বা অনেক অ্যাডভান্স অঙ্ক, বাট প্রত্যেকটা ম্যাথই হচ্ছে বুয়েট স্ট্যান্ডার্ড কিনা সেটা চেক করে এরপর আমি লেকচারে ঢুকাই আছি। সো সেই কারণে বলবো যে লেকচারে যা যা ম্যাথ আছে একদম করতে যাতে প্রশ্ন দেখলে উত্তর মনে পড়ে যায়, এরকম একটা অবস্থায় নিয়ে যেতে হবে। ওকে, সো খুব ভালো মতন পড়ো, শুরু করে ফেলি, চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন শুরু করবো আমাদের কনিক লেকচার 2। এখানে আমরা মেনলি পড়বো হচ্ছে যে একটা পরাবৃত্তের যদি একটা সরল রেখায় স্পর্শ করে, সেই সরল রেখাটা স্পর্শ করলে কী কী ঘটনা ঘটবে এবং
সি এর মান কত আসতে পারে, স্পর্শবিন্দু কত আসতে পারে, এগুলা মনে আছে যে তোমরা বৃত্ত হয়তো বা পড়েছো, বৃত্ত পড়ার উচিত আমার কাছে। তো বৃত্তের মধ্যে তোমরা পড়েছো যে একটা সরল রেখা একটা বৃত্তকে কখন স্পর্শ করবে, সেটা আমরা পড়তাম হচ্ছে r=d, মনে আছে কিনা, r=d দিয়ে আমরা পড়তাম। এর পাশাপাশি তুমি আরেকটা মেথড শিখেছিলা যেখানে হচ্ছে যে যদি মূল বিন্দুতে কেন্দ্র এরকম পরাবৃত্ত এরকম কেন্দ্র থাকে, এরকম বৃত্ত থাকে, ওকে, যে x² + y² = r², মানে মূল বিন্দুতে কেন্দ্র এমন বৃত্ত থাকলে তখন আমরা সি এর মান একটা সুন্দর শর্ত দিয়ে বের করে ফেলতে পারি, তাই তো। c² = a², মনে আছে তো তোমার, r² × a² + মানে ওইরকম সূত্রটা দিয়ে তুমি বের করে ফেলতে পারবা। এখন তাহলে খেয়াল করো, পরাবৃত্তের জন্য এরকম কিছু শর্ত আছে, পরাবৃত্তের জন্য এরকম কিছু শর্ত আছে। কি সেই শর্ত? থিমটা হচ্ছে এরকম যে তোমার যদি পরাবৃত্ত হয় y² = 4x তাহলে শর্ত এক রকমের, যদি হয় x² = 4y তাহলে শর্ত আরেক রকমের। তাহলে তোমার যদি পরাবৃত্তটা হয় y² ফরম্যাটে, যেখানে স্পর্শকের সমীকরণ হচ্ছে y = mx, সেই ক্ষেত্রে শর্তটা হচ্ছে c = a/m আসবে। এটা মুখস্থ রাখবা, ডিরেক্ট মুখস্থ, এটা মুখস্থ রাখবা যে c = a/m আসবে। তোমরা একাডেমিকে এটা পড়েছো, আমি তো পড়াইছি। তারপরে আবার তোমার যদি পরাবৃত্তটা হয় x² ফরম্যাটে, সেই ক্ষেত্রে স্পর্শকের যদি এরকম আসে y = mx + c, তখন তোমার শর্তটা c এর শর্তটা হবে এটা, তখন তোমার c এর শর্তটা হবে c = -am²। ওকে, তাহলে দেখো y² হলে c = a/m, x² হলে c = -am²। থিমটা ক্লিয়ার? আচ্ছা, তার মানে এই c এর মানটা আমরা বের করে ফেলেছি। এখন আসতে হবে আমার স্পর্শবিন্দু কি কি হতে পারে। তাহলে যদি তোমার এরকম y² = 4x আর স্পর্শকটা হয় y = mx + c, সেই ক্ষেত্রে একদম মুখস্থ স্পর্শবিন্দু হচ্ছে a/m², 2a/m। মনে রেখে ফেলবা, মনে না থাকাটা স্বাভাবিক, সেজন্য কয়েকবার লিখবা। এবং তোমার খাতায় যেখানে তুমি নোট করছো, ওকে, বা এরকম কোনো খাতায় তুমি হচ্ছে এইটা একদম গোল দাগ দিয়ে রাখবা যে পরীক্ষার আগের দিন দেখবো, ওকে। এই জিনিসটা দেখা লাগবে, এটা ভুলে যাওয়ার চান্স খুব বেশি, এটা দেখতে হবে পরীক্ষার আগ দিয়ে। এটা তুললাম। দ্বিতীয় কথা, যদি x² ফরম্যাটে থাকে সেক্ষেত্রে হয় 2am আর am², 2am আর am²। খেয়াল করো, এই দুইটাকে গুণ করলে am² পরে, এই দুটাকে গুণ করলে সেটা হবে আগে। তার মানে জায়গা চেঞ্জ হচ্ছে, ভাগের জায়গায় গুণ হচ্ছে, এইটা হইল গিয়ে পার্থক্যটা। আবার দেখো জায়গা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেগুলো ভাগ 2a/m এটা গুণ হয়ে যাচ্ছে 2a × m, a/m² এটা হয়ে যাচ্ছে a × m²। তাহলে এই তো জায়গাটা অদল বদল করলা আর ভাগকে তুমি গুণ বানায় ফেললা। এই হচ্ছে তোমার স্পর্শবিন্দু বের করার টেকনিকটা, ওকে। মুখস্থ রাখো, এটা এগুলো বুয়েট প্রিলিতে আসতে পারে। কি বললাম? বুয়েট প্রিলিতে আসতে পারে। স্পর্শবিন্দুটা বুয়েট প্রিলির জন্য ইম্পর্টেন্ট, বিন্দুগুলো বুয়েট প্রিলির জন্য ইম্পর্টেন্ট। আর এই শর্ত যেগুলো আছে, শর্তগুলো দিয়ে হচ্ছে তোমার যে কোনো জায়গায় প্রশ্ন নিতে পারে। ইট ক্যান বি বুয়েট, বুটেক্স, সিকে রুয়েট, আইইউটি, এনিওয়্যার, ওকে। ইভেন ভার্সিটি ভর্তি পরীক্ষা তো এগুলো দিয়ে ম্যাথ আসে। আচ্ছা, আরেকটা পার্ট, সেটা হচ্ছে যে তোমাকে যদি স্পর্শবিন্দু দিয়েই দেয়, তোমাকে যদি ওরা জোরাজোরি করে স্পর্শবিন্দু দিয়ে দেয়, সেইবার এবার বললো যে এবার স্পর্শবিন্দু দিয়ে ফেললাম, এখন তুমি স্পর্শবিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। সেই ক্ষেত্রে আমরা অর্ধসিদ্ধ যেটা করি সেটা দিয়ে করব, যে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে, এটা সিম্পল ভাবে এটাকে অর্ধসিদ্ধ করে ফেলবা। তুমি যেটা বৃত্তে অধ্যায় পড়ে আসছো সেম ভাবে এই পরাবৃত্তের যদি বলে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত, তুমি সিম্পল ভাবে এইটাকে এই বিন্দু দিয়ে অর্ধসিদ্ধ করবা। মনে আছে তো, x এর জায়গায় x1, y এর জায়গায় y1, x থাকলে x + x1/2, y থাকলে y + y1/2, এই টেকনিকটা তুমি ইউজ করবা, ঠিক আছে। সো এই হচ্ছে ওভারঅল প্রসেস। আমি তোমাকে প্রত্যেকটা জিনিসে দেখাই দিয়েছি যে y = mx + c যদি y² = 4x কে স্পর্শ করে স্পর্শবিন্দু কত হবে, তারপর হচ্ছে c এর মান কত আসবে। সিমিলারলি তোমাকে যদি x² = 4y এই যে পরাবৃত্তটা আছে এটাকে যদি স্পর্শ করে সেক্ষেত্রে স্পর্শবিন্দু কত আসবে এন্ড c এর মানটা কত হবে, ওকে। তো এগুলো খুব ভালো মতন একটু প্র্যাকটিস করে ফেলবা, ঠিক আছে। তোমাদের ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রথম কোশ্চেন হচ্ছে এটা। এই অঙ্কটা খুবই ভালো একটা কোশ্চেন। এইটা বুয়েটের জন্য রিটেনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এছাড়াও সিকে রুয়েট এবং আইইউটির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে যে তোমাকে বেসিক দুইটা পরাবৃত্তের সমীকরণ দিয়েছে, বলেছে ওদের সাধারণ স্পর্শকের ঢালের মান কত আসবে, এম এর মান নির্ণয় করতে বলেছে। এখন খেয়াল করো, খুব বেসিক একটা ব্যাপার। তোমাকে ওরা যেটা করলো যে দুইটা পরাবৃত্তের সমীকরণ দিল, তো ধরে নাও এটা x অক্ষ, এটা y অক্ষ, ওকে। এখন খেয়াল করো যে এটা হচ্ছে ধরো একটা পরাবৃত্ত, সো দিস ইজ দ্য থিং, যে এই একটা পরাবৃত্ত আর এটা হচ্ছে আরেকটা পরাবৃত্ত x² আর -y মানে কি নিচের দিকে তাকায় থাকবে। এই তো স্বাভাবিকভাবেই যেহেতু তোমার 4 এর চাইতে 32 অনেক বড়, এটা অনেক ছড়ানো থাকবে, এটা বড় হবে, এটা সাইজে বড় হবে। এই যে এর মানটা খেয়াল করো, এর মানটা কি নির্দেশ করে? আসলে এর মান নির্দেশ করে যে শীর্ষবিন্দু থেকে ফোকাসের দূরত্ব কত। শীর্ষবিন্দু থেকে ফোকাস যত দূরে থাকবে ওই পরাবৃত্তটা তত ছড়ানো থাকবে, তত খোলামেলা বড় হবে আর কি, মানে জুম ইন করে ফেলছো। তো 4 এর 8 গুণ যেরকম 32, সেই ক্ষেত্রে এই পরাবৃত্তের চাইতে সাইজে এই পরাবৃত্ত 8 গুণ বড় দেখা যাবে,
বুঝছো? আচ্ছা, এখন কথা হচ্ছে যে তোমাকে যদি বলে যে ওদের সাধারণ স্পর্শক, তাহলে আমাদের কমন সেন্স ইউজ করে যদি আমরা সাধারণ স্পর্শক বের করি, সেটা কি হবে? এটা হবে না? বলো, এটা হবে কিন্তু সাধারণ স্পর্শক কিন্তু এটা হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে আমাদের সাধারণ স্পর্শকে। ধরো এক সেকেন্ড, এই হচ্ছে আমাদের সাধারণ স্পর্শক। এখন যে কোনো সাধারণ স্পর্শক তুমি দেখো যেগুলো শর্ত তুমি মাত্র পড়ে আসছো, সেগুলো কিন্তু ছিল y = mx + c দিয়ে, রাইট? তাহলে যদি আমি বলি যে আচ্ছা এই সাধারণ স্পর্শকটা মনে করে নাও y = mx + c। এখন একটা একটা করে খেয়াল করো, তোমার একটা পরাবৃত্ত হচ্ছে y² = 4x, আর আরেকটা পরাবৃত্ত হচ্ছে x² = -32y। এখন বললো সাধারণ স্পর্শকের ঢাল নির্ণয় করো। তো আগে সাধারণ স্পর্শক নিয়ে কাজকর্ম করি। তাহলে আমি ধরে নিচ্ছি যে আমাদের সাধারণ স্পর্শকটা হচ্ছে y = mx + c। তাহলে আমরা নর্মালি জানিটা কি? আমরা জানি হচ্ছে c এর মান। c এর মান দুইটা পরাবৃত্তের জন্য দুই রকম ভাবে তুমি পাবা। তাহলে ফার্স্টে আমরা এই পরাবৃত্তের জন্য c এর মান বের করি। তাহলে y² যখন 4ax হয়, তখন c এর মান কত আসে? খেয়াল করো, যখন নাকি আমাদের y² = 4x হয়, তখন c এর মান কত আসে? c = a/m আসে, রাইট? তাহলে এখন কথা হচ্ছে যে এই কোশ্চেনটার মধ্যে c = কত আসবে? a/m। তাহলে a বলতে কোনটা? প্রথম পরাবৃত্তের। তাহলে মনে করো এটা a1 দিলাম, আর m আমি জানি না এটা। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এখান থেকে বলো দেখি a এর মান কত আসবে? 1 আসবে না? তাহলে 1/m। সেম ভাবে ধরো দ্বিতীয় পরাবৃত্ত থেকেও c এর মান বের করব। খেয়াল করো, যদি আমার পরাবৃত্ত হয় x² 4y, সেই ক্ষেত্রে আমার c এর মানটা কত আসে? -am², রাইট? তাহলে আমি যদি -am² এখানে ইন্ট্রোডিউস করি, কত হবে জিনিসটা? মাইনাস, যেহেতু এটা দ্বিতীয় আরেকটা পরাবৃত্ত, আমি এটার জন্য a2 ধরলাম অ্যান্ড am², সেই ক্ষেত্রে মাইনাস, আর এটার এর মান হচ্ছে -8, 4 দিয়ে ভাগ করবো সবসময়। তাহলে -8 m²। তাহলে দেখো দুইটাই কিন্তু c, এবং দুইটার মান আসছে একটা 1/m, একটা আসছে 8m²। তাহলে এখন তোমাকে যেটা বলতে হবে যে তোমাকে তো ওরা চেয়েছে m এর মান, তাই তো? ঢালের মানটা চেয়েছে, সেক্ষেত্রে ওরা কিন্তু c চায় নাই। তাইলে দেখো c এর মান তো তোমার দুই রকমের আসছে, অ্যান্ড both are c for this ইকুয়েশন। তাহলে এই দুইটা সেম ধরে নিয়ে তুমি কিন্তু শুধুমাত্র m এর একটা সমীকরণ পেয়ে যাবা। তাহলে আমরা এখন ওই কাজটাই করবো আর কি, বুঝছো? চলো দেখি। মনোযোগ দিয়ে খেয়াল করিও যে আমি দুইটা c কে সেম ধরছি। তাহলে 1/m = 8m²। তো এবার তুমি যদি ওদেরকে একসাথে করে ফেলো, সেই ক্ষেত্রে থিমটা কিরকম আসবে? যে দেখো m³ = 1/8 হবে, এন্ড উই নো যে আমরা 2³ করলে 8 পাই। তাহলে আমরা ডিরেক্টলি বলতে পারি না যে তাহলে m এর মানটা হচ্ছে 1/2? বলতে পারি? ইজি কিন্তু। ওকে, সো দিস ইজ দ্য অ্যান্সার। এই অঙ্কটা খুবই সুন্দর একটা ম্যাথ, এবং বুয়েট, সিকে রুয়েট আর হচ্ছে আইইউটি, তিনটা জায়গার জন্য খুব ইম্পর্টেন্ট। বুয়েটে আসলে রিটেনে দিবে, রিটেন দেওয়া উচিত আর কি। সিকে রুয়েটে দিতে পারে, অ্যান্ড দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ফর আইইউটি। ওকে, তাহলে এই কয়টা জায়গার জন্য খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, চলো পরবর্তী কোশ্চেনটা আমরা যাই। সো পরবর্তী, এটা একটা সুন্দর টপিক। এইখানে যেটা বলছে যে দেখো, একটা সরলরেখা যদি একটা বক্ররেখাকে স্পর্শ করে, যে কোনো বক্ররেখা, ইট মানে শুড নট বি অনলি পরাবৃত্ত, ইট ক্যান বি বৃত্ত, ইট ক্যান বি হচ্ছে উপবৃত্ত, ইট ক্যান বি অধিবৃত্ত, মানে যে কোনো টাইপের বক্ররেখাকে যদি একটা সরলরেখা স্পর্শ করে, তাহলে ঘটনাটা কি ঘটে দেখো। বললো সরলরেখাটার সমীকরণ হতে যে কোনো একটা চলকের মান বক্ররেখার সমীকরণে যদি বসাও, প্রাপ্ত যে দ্বিঘাত সমীকরণটা আসবে সেটা নিশ্চয়কের মান 0 হবে। এখন বুঝ দিস, থিমটা হচ্ছে এরকম যে দেখো, তোমার কাছে মনে করে নাও যে একটা পরাবৃত্ত আছে। ওকে, এখন তুমি চিন্তা করো যে তুমি একটা বাইরের এই রেখাটা দিয়ে তুমি যদি চিন্তা করো, তাহলে দেখো এটা একটা রেখা, এটা কি রেখা? ছেদক রেখা। তুমি যদি মনে করে নাও যে এটারই একটা কপি তুমি এইটা করলা, এটা কি, সরি, এটা কি বহিস্থ রেখা, বাইরে আছে, এটা ছেদক রেখা, তুমি এটার আরেকটা কপি নিলা, তুমি এটার আরেকটা কপি নিয়ে এটাকে টাচ করায় দিলা, তিনটা রেখা না? তাহলে খেয়াল করো, আমার তিনটা রেখা কিন্তু, একটা হচ্ছে ছেদক রেখা, একটা হচ্ছে স্পর্শক রেখা, আর আরেকটা হচ্ছে বহিস্থ রেখা। ঠিক, তিনটা রেখা কিন্তু মোটমাট। এখন তুমি তোমার কমন সেন্স ইউজ করে চোখ দিয়ে দেখে বলো, চোখ দিয়ে দেখো, জাস্ট
যে এই যে ছেদক রেখাটা এটা কয়টা বিন্দুতে ছেদ করে? দুইটা বিন্দুতে না? তাহলে এটা দুইটা বিন্দুতে ছেদ করে। বলো তো দেখি এই স্পর্শক রেখাটা এটাকে কয়টা বিন্দুতে ছেদ করে? একটা বিন্দুতে না? একটা বিন্দুতে। এই বহিস্থ রেখাটা এটাকে কয়টা বিন্দুতে ছেদ করে? শূন্যটা বিন্দুতে। এখন এইবার বলো যে একটা সরল রেখার সমীকরণ তুমি যদি দেখো কি দেখতে পাবা? যে এক্স এবং ওয়াই এগুলো পাওয়ার 1 করে করে আছে, ঠিক? 1 এর বদলে 2 বা 3 বা যে কোনো কিছু হইলে সেগুলো কিন্তু বক্ররেখা হয়ে যেত। সো সরল রেখা মানে পাওয়ার 1, বক্ররেখা মানে কি? অবভিয়াসলি পাওয়ার 2, যেহেতু আমরা কনিক নিয়ে পড়বো, পাওয়ার 2। তাহলে দেখো তুমি যদি মনে করো দ্বিঘাত একটা সমীকরণ সমাধান করতে যাও, লাইক এটা আর এটা তুমি সমাধান করো বা এটা আর এটা তুমি সমাধান করবা, খেয়াল করো তুমি যদি সমাধান করো মানে ধরো এটার থেকে y এর মান নির্ণয় করে এটার মধ্যে দ্বিঘাতের মধ্যে y বসাই দিলা, একটা স্কয়ার যুক্ত রাশি আসবে না? y এর স্কয়ার বা x এর স্কয়ার। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করলে মূল কিন্তু আমরা দুইটা পাবো, ঠিক? তাহলে মূল কি কি আসবে? ওই যে একটা আসবে এই x, একটা হবে এই x, এবং তার পার্সপেক্টিভে আমরা এখানে একটা y এখানে একটা y পাবো, নর্মাল তো। তার মানে দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে যেহেতু আমরা মূল পাই দুইটা, তাইলে যে কোনো রেখা এবং বক্ররেখা, সরল রেখার বক্ররেখা সমাধান করলে দুইটা মান পাওয়া উচিত x এর। কিন্তু খেয়াল করো ছেদক দুইটা ঠিক আছে, কিন্তু ছেদক রেখা ছেদক বিন্দু যদি একটা হয় তার মানে কি মূল দ্বয় সমান চলে আসবে না? বুঝতে পারো? আমি আরেকবার বলি, এই সরল রেখা আর এই পরাবৃত্ত ছেদ করছে দুইটা বিন্দুতে, তাহলে সমাধান করলে দুইটা বিন্দু পাবো, এটা স্বাভাবিক এবং পাওয়াটা উচিত। কেন? কারণ দ্বিঘাত সমীকরণ সমাধান করছি। তাহলে কথা হচ্ছে এটাও তো সরল রেখা, ছেদ বিন্দুতে একটা, কিন্তু এটা তো পরাবৃত্ত, তাহলে দ্বিঘাত সমীকরণ এটার সাথে মিলে সমাধান করব আমি, তাহলে বিন্দু দুইটা পাওয়া উচিত না? দুইটা সমাধান, দুইটা মূল পাওয়া উচিত। তো তাহলে আমি এখানে মূল একটা পাবো কেমনে? মূল তো আসা উচিত দুইটা, যেহেতু দ্বিঘাত সমীকরণ সমাধান করছি। কারণ হচ্ছে মূল যে দুইটা আসবে সেই দুইটা নিশ্চয়ই সমান আসবে। এখন তুমি আমাকে বেসিক একটা কথা বলো, ধরো তোমাকে একটা দ্বিঘাত সমীকরণ আমি দিলাম, লাইক ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তোমার ইন্টারমিডিয়েটে যেগুলো তুমি পড়েছো সেই অনুসারে বলো যে এখান থেকে মূল দুইটাই যদি সমান আসে, দুইটাই সমান আসবে, লাইক দুইটাই আসলো যে x, হ্যাঁ x1 আর x2 আসা উচিত, কিন্তু দুইটাই যদি সমান হয়, হ্যাঁ দুইটাই মানে দুইটা মূলই সমান হবে। কখন হবে? যখন নিশ্চায়কের মান শূন্য হবে, বা বি স্কোয়ার মাইনাস 4ac এর মান শূন্য হবে, ঠিক কিনা বলো? তার মানে একটা সরল রেখা আর একটা পরাবৃত্ত এদেরকে যদি আমি সমাধান করি, সমাধান করলে যদি মূলদ্বয় অসমান আসে, ভিন্ন ভিন্ন মূল আসে, বুঝবো যে এই রেখাটা ছেদ করছে, তাই দুইটা বিন্দু আমি পাচ্ছি। কিন্তু তুমি যদি দেখো মূলদ্বয় সমান সমান আসছে, নিশ্চয়ই রেখাটা স্পর্শ করছে। তাহলে এখন কখন মূলদ্বয় সমান সমান আসবে? যখন এই সমীকরণের নিশ্চয়কের মানটা শূন্য হবে, তখন। এখন এই রিলেটেড একটা ম্যাথ দেখাইলে তুমি আরো ক্লিয়ার হয়ে যাবা, একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আসো দেখাই দিই। এই হচ্ছে প্রথম কোয়েশ্চেন। ওকে, এই টাইপের কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো কি বললো, এই পরাবৃত্তের এই বিন্দুতে একটা স্পর্শক আমি আঁকলাম, সেই স্পর্শকটা এই বৃত্তকে নিচের কোন বিন্দুতে স্পর্শ করবে? তাহলে খেয়াল করো এই পরাবৃত্তের উপরস্থ বিন্দু দিয়েছে, তাহলে তোমাকে বললো স্পর্শক আঁকতে হবে। তাহলে এখন ওদের কথাটা কি বুঝো, যে একটা পরাবৃত্ত তো আমার আছে, ওরা পরাবৃত্ত নিয়ে কথা বলছে, যেটা একটা পরাবৃত্ত। এখন কথা হচ্ছে এই পরাবৃত্ত যদি টাচ করে এটাকে, করলো, ভেরি গুড, বললো এই পরাবৃত্তকে আরো একটা বৃত্ত স্পর্শ করে, আরো একটা বৃত্ত স্পর্শ করে। ওকে, তাহলে একটা পরাবৃত্ত আছে, সেই পরাবৃত্তের 1,7 বিন্দুতে একটা সরল রেখা আছে, এই সরল রেখাটাকে আরেকটা বৃত্ত স্পর্শ করে। এখন বললো এই ছেদ বিন্দুটা কত? এটা হচ্ছে কোয়েশ্চেন, বুঝছো? এখন এই ছেদ বিন্দুটা কত হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। এখন খেয়াল করো একটা একটা করে। ফার্স্ট অফ অল তোমার আগে এই পরাবৃত্তের সমীকরণটা দেওয়া আছে, এই স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। পরাবৃত্তের সমীকরণ যেহেতু এটা দেওয়া, তুমি এই বিন্দুতে স্পর্শক আঁকবো, তাহলে এটা দিয়ে অর্ধসিদ্ধ করো। অর্ধসিদ্ধ করলে তুমি পাবা যে স্পর্শকের সমীকরণ কত হবে? 1,7 দিয়ে স্পর্শক, তাহলে x1 ইকুয়াল টু y প্লাস y1 বাই 2 মাইনাস 6। 2 দিয়ে গুণ করে ফেললে 2x ইকুয়াল টু y প্লাস 7 মাইনাস 6। আচ্ছা 2 দিয়ে গুণ করছো, তাহলে 12। সেই ক্ষেত্রে y, আচ্ছা আমার তো ওকে একসাথে করে লিখি,
2x মাইনাস ওয়াই, এখানে হবে -5, বামে আসলে +5 ইকুয়াল টু 0। তাহলে এটা কি স্পর্শকের সমীকরণ। এখন কথা হচ্ছে যে এই বৃত্তকে এই রেখাটা স্পর্শ করে, স্পর্শ যদি করে সেই ক্ষেত্রে কি r ইকুয়াল টু ডি হবে না? তাহলে তোমার এখানে r ইকুয়াল টু ডি এর চিন্তাটা নিয়ে আসতে হবে, r ইকুয়াল টু ডি এর চিন্তাটা নিয়ে আসতে হবে। দেখাচ্ছি, দাঁড়াও, খেয়াল করো। তুমি যদি এখানে r ইকুয়াল টু ডি এর চিন্তাটা আনো তাহলে দেখো কি হয়। ওয়েট আ মিনিট, আর এর মানটা বলো তো দেখি এখান থেকে কত আসে। খেয়াল করো, আর এর মানটা হয় জি স্কোয়ার, তাহলে 8 স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার মাইনাস সি এর রুট ইকুয়াল টু ডি এর মান, ডি এর মান হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র কত হয় -8 -6, তাহলে -8 -6 থেকে এটার দূরত্ব, -8 যদি এখানে বসাও -16, -6 যদি এখানে বসাও +6 +5, নিচে হচ্ছে তোমার 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ারের রুট এর মডিউলাস। এবার খেয়াল করো, 8 স্কোয়ার 64, 6 স্কোয়ার তার মানে 10 আসে, 10 মাইনাস সি ইকুয়াল টু, এটাকে হোল স্কোয়ার করে ফেলবো এখন। তাহলে উপরে হচ্ছে তোমার আসে -10 + 5, দ্যাট ইজ -5, নিচে আসে হচ্ছে গিয়ে √5, তাই তো, নিচে আসা হলো √5, তাহলে -5/√5 মানে 5/5 5 আসবে। তাহলে এখানে যদি 5 চলে আসে, সি এর মানটা হবে 5। আচ্ছা, সি এর মান যেহেতু 5 চলে আসছে তাহলে আমার কিন্তু বৃত্তের সমীকরণটা আমি অটোমেটিক পেয়ে যাচ্ছি। বৃত্তের সমীকরণটা কত আসে? বৃত্তের সমীকরণটা হলো যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 16x প্লাস 12y প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণটা আসে আমার, এটা আসে আমার বৃত্তের সমীকরণ। এখন তোমার কাজ হচ্ছে যে এই বৃত্তের উপরে কোন বিন্দুটা সিদ্ধ হবে। সি এর মান তোরা বলে দিয়েছে, বা আমি একটু আগে পাইলাম 5 দ্বারা, লিখে নিই। এবার তোমার কাজ হচ্ছে যে এই 4টা বিন্দুর কোন বিন্দুটা দিয়ে এই বৃত্তটা সিদ্ধ হয় সেটা বের করা। ওকে, তাহলে এখন তুমি একটা করে বসাও, লাইক 6 7 বসায় দেখবা, -6 7 6 - 7 and -6 - 7, এই 4টা বসায় দেখবা কোনটা দিয়ে সিদ্ধ হচ্ছে, সেটা হবে উত্তর। বুঝছো? তাহলে এখানে তুমি অপশন বসায় টেস্ট করবা, যে অপশন টেস্ট করবা, নিজ দায়িত্ব থাকবে এটা। ওকে, ঠিক আছে, তুলো। পরের কোয়েশ্চেন বললো এই বৃত্তটা আর এই পরাবৃত্তটা এমন একটা সাধারণ স্পর্শকের সমীকরণ বের করতে হবে যেটা যা বক্ররেখা দুইটাকে, এই দুইটাকে এক্স অক্ষের ঊর্ধ্বগামী কোনো বিন্দুতে স্পর্শ করে। ও বাবা, কত কি এক্স অক্ষের ঊর্ধ্বগামী। তাহলে দেখো এক্স অক্ষের ঊর্ধ্বগামী বলতে আসলে বোঝাচ্ছে নাকি? এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ না। তাহলে এক্স অক্ষের উপরে মানে কি? তাহলে দেখো এক্স অক্ষের উপরে মানে এই দিকটা হবে না, এই দিকটা, তার মানে এক্স অক্ষের উপরে স্পর্শ করবে। এটার মানেটা কি হলো? এটার মানে হলো যে কোটির মানটা পজিটিভ হবে, কারণ এক্স অক্ষের উপরে। হ্যাঁ, তাহলে এক্স অক্ষের ঊর্ধ্বগামী কোনো বিন্দুতে স্পর্শ করে, এই কথাটার মানে হচ্ছে কোটির মান ধনাত্মক। ওয়াই পজিটিভ, স্পর্শ বিন্দুতে ওয়াই এর মান পজিটিভ, কোটি পজিটিভ। তাহলে এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে এই বৃত্ত আর এই পরাবৃত্তর সাধারণ স্পর্শক আমি কেমনে বের করবো? এটা তো খুব কেমন জানি বিষয়। তাহলে দেখো জিনিসটা আসলে ইজি। সাধারণ স্পর্শকের জন্য তোমাকে r = d দিয়েই কাজ করতে হবে, r = d দিয়েই কাজটা আমাদের করতে হবে, r = d দিয়েই আমাদেরকে কাজটা করতে হবে। ওকে, খেয়াল করো, সেম টাইপের আগের মতোই। ওকে, বললো যে এটা একটা বৃত্ত, এটা একটা পরাবৃত্ত, সাধারণ স্পর্শক বের করতে হবে। ওকে ওকে ওকে, আর হচ্ছে বক্ররেখা যেটাকে এক্স অক্ষের, আচ্ছা দেখি একটা করে, প্যারা নেই। সো ফার্স্ট অফ অল ওরা আমাকে কোনো কিছুই হিন্ট দেয়নি, কিছু হিন্ট না দিলেও আমাকে বের করে নিতে হবে। সো লেট আস অ্যাজিউম দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট ইজ y = mx + c। তাহলে যদি ট্যানজেন্টের ইকুয়েশনটা y = mx + c হয়, আমি কি c এর মানটা পরাবৃত্ত দেখে বলতে পারি না যে c = a/m? এখানে a এর মান হচ্ছে 1 আর m তো m। সেম ভাবে বৃত্তের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, যে বৃত্তের মধ্যে যদি চিন্তা করতে যাও তাহলে আমার হচ্ছে r = d দিয়ে করতে হবে। সো তুমি যদি এখানে r = d নিয়ে আসো,
যে আমার এখানে আর ইকুয়াল টু ডি। সো আর এর মানটা কত? আর এর মানটা হচ্ছে এখানে 3। ডি এর মানটা কত? কেন্দ্র হতে এই রেখার উপর অঙ্কিত লম্বের দূরত্ব, তাই তো? এখন এটার আগে একটু এক কাজ করি, এই যে সি এর মানটা 1/m, এটা আমরা এখানে একটু মিলাই দেখি কি হয়। y ইকুয়াল টু mx প্লাস 1/m, m দিয়ে সব পক্ষকে গুণ দাও। my ইকুয়াল টু m স্কোয়ার x প্লাস 1, এবার সবাইকে বামে নিয়ে আসো। m স্কোয়ার x মাইনাস my প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমার সরল লেখাটা আসে। ওকে, m স্কোয়ার হইলো xy তো পাওয়ার 1 আছে। এখন আমার কাজ হচ্ছে যে ডি মানে এটার কেন্দ্র থেকে নিচে নামাইতে হবে, কেন্দ্র থেকে দূরত্বটা বের করতে হবে। কেন্দ্র 3,0 3,0 হচ্ছে কেন্দ্র, 3,0 থেকে এটা লম্ব দূরত্ব। তাহলে 3 হলে m স্কোয়ার ইন্টু 3, 0 হলে মাইনাস m ইন্টু 0 প্লাস 1। আমাকে দেখা না গেলেও প্যারা নাই, মায়ের ব্যয় আছে নিচে। m স্কোয়ারের ও স্কোয়ার, বাবা কতগুলো স্কোয়ার, প্লাস m স্কোয়ার এর রুট, দ্যাটস ইট। এখন খেয়াল করো, এখন এখান থেকে আমার কাজ হবে হচ্ছে m এর মানটা নির্ণয় করা। তাহলে m এর মান নির্ণয় করার জন্য আমি যেটা করব সেটা হলো 3 ইকুয়াল টু 3m স্কোয়ার প্লাস 1, নিচে হচ্ছে তোমার যে m পাওয়ার 4 প্লাস m স্কোয়ার এর রুট। This is a cross. সো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে m স্কোয়ার আছে, এখানে m পাওয়ার 4, তো এগুলো দেখে ভয় পেয়ে যাওয়ার কিছু নাই। এখন একটা করে হোল স্কোয়ার করবা, তাহলে এখানে আসবে 9, এখানে হবে হচ্ছে হোল স্কোয়ার করে ফেললে 9m পাওয়ার 4 প্লাস এটা ডাবল, তাহলে 3 দুগুণা 6m স্কোয়ার প্লাস 1, নিচে আসবে হচ্ছে m পাওয়ার 4 প্লাস m স্কোয়ার। ওকে, এগুলো গেল। এখন খেয়াল করো যে আমি একটু আরেকটা স্লাইডে চলে যাই। মনোযোগ দিয়ে একটু খেয়াল করিও, একসাথে করে ফেললে 9m পাওয়ার 4 প্লাস 9m স্কোয়ার ইকুয়াল টু, দেখো এই যে 9m পাওয়ার 4 প্লাস 6m স্কোয়ার প্লাস 1। ওকে, দেন তুমি যেটা করতে পারো যে 9m পাওয়ার 4 9m পাওয়ার 4 কাটা, 3 এদিকে চলে আসলে হবে 3m স্কোয়ার ইকুয়াল টু 1। সেক্ষেত্রে m স্কোয়ারের মান একবারে করে ফেলি, m এর মান হচ্ছে প্লাস মাইনাস 1/√3। তাহলে দেখো m এর মান আসছে কয়টা? 2টা আসছে m এর মান। তাহলে একটা হচ্ছে m এর মান পজিটিভ দিকে উপরের দিকে যাবে, একটা হচ্ছে নিচের দিকে যাবে। ওকে, এটা বললো x অক্ষের দিকে ঊর্ধ্বগামী হয়, মানে যত x অক্ষের দিকে যাবে, x অক্ষের দিকে যত পজিটিভ হতে থাকবে তত উপরে উঠবে, তার মানে কি পজিটিভটা নিব আমি এখানে, পজিটিভটা নিব। সো আমার এখানে m এর মানটা হচ্ছে 1/√3। তাহলে এর মধ্যে আমি যে ওই যে একটু আগে যে সরল লেখাটা নিয়ে আসছিলাম m স্কোয়ার এক্স, ভুলে গেছি, দাঁড়াও দেখে নিই, m স্কোয়ার এক্স মাইনাস my প্লাস 1, তাহলে মাইনাস my প্লাস 1 ইকুয়াল টু 0। সো এখন কথা হচ্ছে যে এখানে m এর মানটা তুমি বসায় দাও, তাহলে m স্কোয়ার করলে 1/3x মাইনাস 1/√3y প্লাস 1 ইকুয়াল টু 0। তুমি যদি এটাকে √3 দিয়ে গুণ করে ফেলো নাকি অর 3 দিয়েই গুণ করে ফেলো, তাহলে হবে x মাইনাস √3y প্লাস 3 ইকুয়াল টু 0। সো √3y টা এক পাশে নাও আর আরেক পাশে হচ্ছে x প্লাস 3 আসবে। সো দিস ক্যান বি দ্য অ্যান্সার। ওকে, সি ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, এই ম্যাথটা খুবই সুন্দর ম্যাথ, একটু অ্যাডভান্স, বিকজ তোমার এই জায়গাটা একটু ভয় লাগবে, বাট কাজকর্ম খুবই স্বাভাবিক, সরলতার মানে একটা প্রতিচ্ছবি তুমি এখানে পাবা। ওকে,
খুব ভালো একটা অঙ্ক। আমি একটু ছোট করে একবার রিক্যাপ করায় ফেলি যে মেইন কথাটা হচ্ছে এখানে আমার বৃত্ত আর পরাবৃত্ত দুইজনের একসাথে সাধারণ স্পর্শক জানতে যাচ্ছে। এগুলো কিন্তু প্রায়ই ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলোতে করে যে একই সেগমেন্টের দুইটা চ্যাপ্টার লাইক বৃত্ত সরলরেখা, বৃত্ত কণিক, তারপরে সরলরেখা কণিক, তারপরে হচ্ছে তোমার লাইক ধরো অন্তরীকরণ, যোগজীকরণ, ত্রিকোণমিতি অন্তরীকরণ, তারপরে তোমার স্থিতিবিদ্যা গতিবিদ্যা মিলানো, এগুলো কিন্তু রেগুলার হর হামেশা করে থাকে এগুলো। ওকে, সো এই প্রশ্নটা খুবই ভালো একটা প্রশ্ন যেখানে তোমার হলো পরাবৃত্ত আর বৃত্ত দুইটা মিলায়ে সাধারণ স্পর্শক নিয়ে কথাবার্তা বলছে। ওকে, সো আমরা গত চ্যাপ্টারে কিন্তু সাধারণ স্পর্শক পড়েছিলাম যেটা বৃত্তের সাধারণ স্পর্শক, বাট ইন দিস চ্যাপ্টার আমরা পড়ছি পরাবৃত্ত আর বৃত্ত মিলিয়ে সাধারণ স্পর্শক। সো এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুব সহজ একটা প্রশ্ন। ওকে, দেখে তোমার কাছে কেমন কেমন জানা লাগবে, বাট তোমার মেইন কাজটা হচ্ছে সরল রেখা যে স্পর্শক রেখাটা, এটার সমীকরণ যে y = mx + c এটা জানা, সেই শর্ত থেকে c এর মান বের করে বসায় দিবা, মানে সবগুলো এখন মেইন চলক একটাই, m এর মান নির্ণয় করা। তো সেটার মধ্যে তুমি r = d দিলে সহজে, খুব সহজ, একদম 2-3 লাইনের মধ্যে m এর মান চলে আসবে। ঊর্ধ্বগামী বলছে x অক্ষের ঊর্ধ্বগামী মানে যত x অক্ষের দিকে আগাবে, ডান দিকে যাবে, তত উপরে উঠবে। সো দিস ইজ পজিটিভ ঢাল। তো সেই ক্ষেত্রে পজিটিভ ঢাল বসায় দিলে এক লাইনের মধ্যে উত্তর শেষ। সো এটা তুমি 3টা সেগমেন্টে, মানে একটা খাতার এই পার্টটাকে 3টা করে দিলে ইজিলি পারবা, জন্য এটা ইম্পর্টেন্ট। ওকে, এবং আমি তোমাকে কয়েকটা ম্যাথ দেখাবো এই ক্যাটাগরি থেকে, যে তোমাকে হলো ধরো মনে করো এটা তোমাকে একটু দেখায় রাখি। ধরো যে এই অঙ্কটা তোমাকে কি বললো যে পরাবৃত্ত আর অধিবৃত্ত এই দুইটা সাধারণ স্পর্শকের সমীকরণ। xy = অধিবৃত্ত মানে ধ্রুবক, মনে আছে পড়াইছিলাম যে এটা কি হয় বলতো, আয়তাকার অধিবৃত্ত। তাহলে এই যে পরাবৃত্ত আর আয়তাকার অধিবৃত্ত, সো ওদের কমন টেনজেন্ট কোনটা, এটা হলো কোয়েশ্চেন। সেক্ষেত্রে সেম কাজ তোমার, ফার্স্ট অফ অল তোমার ছবি আঁকা লাগবে না, নর্মাল জিনিসপাতি, একদম নর্মাল, যে আচ্ছা এই পরাবৃত্তের জন্য স্পর্শক, তাহলে অবভিয়াসলি ইট শুড বি y = mx + c। অ্যান্ড যেহেতু তুমি ভর্তি পরীক্ষা দিচ্ছ, তুমি mx + c দিবা না, ডিরেক্টলি mx + a/m, এবং a এর মান এখানে 2/m ডিরেক্টলি। টিচার কিচ্ছু জিজ্ঞেস করবে না কেন এটা লিখলাম, ন বলবাই না, বলবো না আমি ন বলি চিটেঙ্গা কিছু বন্ধু ছিল আমার, বুঝছো, ওরা ন মাতিছে, মানে তুমি ন বলবা। ওকে, তো এখন কথা হচ্ছে y = mx + c, অ্যান্ড মানে c এর বদলে তুমি লিখবা a/m, অ্যান্ড হিয়ার a = 2, সো 2/m ইজ দ্য অ্যান্সার। তো এখানে তোমার এই সমীকরণটা এমনি ধরবা, বলবো ধরি এই পরাবৃত্তের একটি স্পর্শক হচ্ছে y = mx + a/m, অর দ্য ভ্যালু অফ a = 2, তাহলে 2/m। ওকে, এমনি তুমি বললা। এরপরে কথা হচ্ছে দেখো যে তোমাকে বললো এই দুইটা সাধারণ স্পর্শক বের করতে। সো এখন সাধারণ স্পর্শক তুমি পাবা কেমনে? থিম ইজ ভেরি ক্লিয়ার। তোমার সাধারণ স্পর্শক পাইতে হইলে, খুব মনোযোগ দিয়ে শোনো, সাধারণ স্পর্শক পাইতে হইলে তোমার এখন এই m এর মানটা লাগবে। m এর মান পাবা কেমনে? নিশ্চয়ই m এর একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করে করে কাজ করতে হবে। সো ওই দিকে আমরা যাব। তো তাহলে আমরা কি করব, এই দুইটাকে সমাধান করে ফেলবো, বা এইটার সাথে এটাকে সমাধান করব। ভাই কিচ্ছু বুঝি নাই, সিম্পল কথা, খেয়াল করো, আমি জানি তুমি কিচ্ছু বুঝো নাই, কিন্তু বুঝো না আমার দায়িত্ব, তুমি না বুঝলো এটা সমস্যা না, কিন্তু আমি পড়াই দিলাম তারপরেও তুমি বুঝো নাই, এটা আমার জন্য লজ্জাজনক, তাই তোমাকে এখন আমি বুঝাই ছাড়বো ইনশাল্লাহ। সো নো প্যারা, অনলি চিল। ওকে, এটা কি, এটা হচ্ছে আমার এটা না লাল রঙের রেখাটা। তাহলে বলো লাল রঙের রেখা আর এই অধিবৃত্তের একটা তো ছেদবিন্দু আছে। সো চলো ছেদবিন্দুটা বের করার ট্রাই করি। তাহলে কি করব, এই লাল রেখা আর এটা সমাধান করা শুরু করব। তো সমাধান আমরা নরমালি কি কিভাবে করতে পারি, প্রতিস্থাপন, আর গুণন, বজ্র গুণন, যেটা আর কি। আবার হচ্ছে তোমার আরেকটা কি আছে মনে নেই এই মোমেন্টে, প্রতিস্থাপন ছিল, বজ্র গুণন ছিল, অপিনিয়ন নাকি জানি একটা, না অপনয়ন, সরি অপনয়ন পদ্ধতি, অপিনিয়ন হয়ে গেছে। আচ্ছা যাক, সো এখন কথা হলো যে আমরা কি করব, আমরা হলো গিয়ে এই রেখাটা এটাকে সমাধান করে ফেলবো। সো আমার এইটা বের করতে হবে, স্পর্শক বিন্দুটা। তাহলে আমরা যেটা করে ফেলবো এখন, যে এই পরাবৃত্ত থেকে x বা y এর মান নিয়ে এখানে বসাই দিব। লাইক তুমি যদি চাইলে y এর মান নাও, ইউ ক্যান। তাহলে y এর মান কত হবে, -1/x, রাইট? তাহলে এই y এর জায়গায় তুমি এটা সুন্দর করে লিখে ফেলো যে -1/x = mx + 2/m। এবার তুমি হচ্ছে mx দিয়ে গুণ দাও, তাহলে কি হবে, -m = m² x² + 2x। এবার সবাইকে ডান দিকে নিয়ে নাও, তাহলে হবে হচ্ছে m² x² + 2x + m = 0। তাহলে এই হচ্ছে আমার অবস্থা।
এখন খেয়াল করো, এটা কি একটা দ্বিঘাত সমীকরণ? আসলে কিসের দ্বিঘাত সমীকরণ? এক্স এর দ্বিঘাত সমীকরণ না? তাহলে এখান থেকে নর্মালি কয়টা মান বের হওয়া উচিত এক্স এর? দুইটা না? বাট দেখো ও তো স্পর্শ করছে, একটু আগে বললাম স্পর্শ করলে ছেদ বিন্দু কয়টা হয়? একটা। সো এখানে আমার এক্স এর মান কয়টা হইতে হবে? একটা। তো দ্বিঘাত সমীকরণ থেকে কখন একটা মূল আসে? যখন নাকি মূল দুইটা সমান থাকে, ওই জন্য দেখতে এক মনে হয় আসলে। তাহলে মূল দুই কখন সমান হয়? যখন নিশ্চয়কের মানটা শূন্য হয়। তাহলে আমি বলবো যেহেতু এক্স স্পর্শ বিন্দুর ভুজ, সুতরাং নিশ্চয়ক, আর কিছু বলতে হবে না, ইকুয়াল টু 0। তুমি মেন পরীক্ষায় ডি ইকুয়াল টু 0 দিয়ে শুরু করে ফেলবা, এক্স কার ভুজ বুঝাইতে হবে না। এটা লিখলাম যাতে তুমি পরে পরে বুঝতে পারো। ওকে, সো এখন খেয়াল করো, নিশ্চয়ক মানে কি? বি স্কোয়ার মাইনাস 4ac, বি এর মান কত? 2 স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে এম স্কোয়ার, সি হচ্ছে এম, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে এখন আসো যে তাহলে তোমার 4m কিউব ইকুয়াল টু হচ্ছে 4। সো কাটাকাটি করলে m কিউবের মান 1, m হলো আমার 1, m আসছে 1। তাহলে যেহেতু m 1 আসছে, এখন তোমার কাজ হচ্ছে যে এই সমীকরণে এবার m এর মান বসায় দেওয়া। তাহলে বসায় দিলে ইকুয়েশনটা কত আসবে দেখো তো? y ইকুয়াল টু 1x প্লাস 2/1, দ্যাট ইজ y ইকুয়াল টু x প্লাস 2। ইজি না অঙ্কটা? এই অঙ্কটা বুয়েটের রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা সি কে রুয়েটে না আইওটি দিতে পারে। এবার তুলো হচ্ছে এই কোয়েশ্চেনটা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করিও। বললো এই সরল রেখাটা এই বৃত্ত আর এই বক্ররেখা দুইটাকে স্পর্শ করে, তাহলে সি এর মান কত হবে? সি এর মডুলাসের মান। ওকে, এই অঙ্কটা আমি করে দিব না, এটা তোমরা হোমওয়ার্ক করবা। খুবই সহজ একটা অঙ্ক, সরল রেখা এটা, এখান থেকে তুমি সি এর মান নির্ণয় করবা, y ইকুয়াল টু mx প্লাস c, ওই সি দিয়ে নির্ণয় করবা, এটা থেকে সি আসবে। আবার এটার মধ্যে তুমি আর ইকুয়াল টু ডি বসাবা, ওইখান থেকে তুমি সি এর একটা সম্পর্ক পাবা, এই দুইটাকে সমাধান করলে তুমি সি এর মান পাবা, ওইটাকে মডুলাস করলে তোমার অ্যান্সার চলে আসবে। ওকে, তো এটার অ্যান্সারটা হচ্ছে গিয়ে সি নাম্বারটা হবে, এটা অ্যান্সারটা সি নাম্বারটা হবে। এটা হোমওয়ার্ক থাকবে তোমার জন্য। আমি অলরেডি স্টেপগুলো বলে দিয়েছি, পজ করে আবার ব্যাকে যাও, যাই এবার স্টেপগুলো শুনে ফেলো কি কি বললাম। ওকে, ঠিক আছে। এবার আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক করব, সেটা হচ্ছে যে বহিস্থ বিন্দু থেকে যদি আমি কোনো পরাবৃত্ততে স্পর্শক আঁকি, সেই স্পর্শকের মধ্যবর্তী কোণ কত হবে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আর কি, মানে তোমাদের সিলেবাসের পড়া টপিক দিয়ে বের করা যায়। মনে করো এটা হচ্ছে আমার একটা বহিস্থ বিন্দু, দ্যাট ইজ 1,4। এখন তুমি এই বিন্দু থেকে যদি এখানে স্পর্শক টানো এবং এখানে স্পর্শক টানো, তাহলে স্বাভাবিকভাবেই মাঝখানে কি একটা কোণ তৈরি হবে না? থিটা। এখন কথা হচ্ছে থিটা এর মানটা কত হবে, এটা হলো প্রশ্ন। থিটা এর মানটা কত হবে? খেয়াল করো, এটা হলো তোমার m1, এটার ঢাল, এটার ঢাল হচ্ছে m2। তাহলে দ্য থিং ইজ যে এই যে সরল রেখাটা, এই যে সরল রেখা, এই যে সরল রেখা, এদের ঢাল পেয়ে গেলে তুমি হচ্ছে থিটার মানটা পাবা, তাই তো? tan থিটার মান m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2, এর মোড়ে প্লাস মাইনাস, তাই তো? এখন কথা হচ্ছে এই m1 m2 এগুলো তুমি জাস্ট সিম্পল ভাবে চিন্তা করো যে 1,4 বিন্দুগামী একটা সরল রেখা হচ্ছে এই পরাবৃত্তের স্পর্শক। তাহলে তুমি এমনি বলবা যেহেতু 1,4 বিন্দুগামী, তাহলে ধরি পরাবৃত্তের স্পর্শক ইকুয়াল টু y মাইনাস 4 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। দেন তোমার কাজ হবে হচ্ছে যে ডিরেক্টলি বসানো y মাইনাস 4 ইকুয়াল টু mx মাইনাস m, mx মাইনাস y। ওকে, আমরা এমনে না যাই, এমনে গেলে তোমার হচ্ছে একটা বৃত্ত, একটা পরাবৃত্তের কি বলে রেখার সমীকরণ আসবে। যদি এটা বৃত্ত অধ্যায় হইতো তাহলে আমি আর ইকুয়াল টু ডি দিয়ে এটার মধ্যে খুব সহজে করতে পারতাম, বাট এখানে হচ্ছে কি বৃত্ত নাই, সো তুমি আর ইকুয়াল টু ডি তো করতে পারবে না, তাহলে লাভ নাই। তুমি y ইকুয়াল টু mx প্লাস c ধরো, ওটার মধ্যে 1,4 পরে বসায়ও, দেখাচ্ছি দেখো। তুমি জিনিসটা এমনি ধরবা যে ধরি সমীকরণটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c, তাহলে y ইকুয়াল টু mx প্লাস c দিবা না, তুমি দিবা হচ্ছে ডিরেক্টলি a বাই m। এখন এখান থেকে এর মান বের করে বসাবা 1/m। এবার তুমি এটার মধ্যে 1,4 বসাবা, উপরস্থ বিন্দু যেহেতু দেওয়া, 4 ইকুয়াল টু m ইন্টু 1 প্লাস 1/m। m দিয়ে গুণ করলে 4m ইকুয়াল টু m স্কোয়ার প্লাস 1 বা m স্কোয়ার মাইনাস 4m প্লাস 1 ইকুয়াল টু 0। ক্যালকুলেটর দিয়ে সমাধান করে ফেলবা। এখন খেয়াল করো, তোমাকে হচ্ছে
এম এর মান কি কি আসছে? এম এর মান আসছে হলো 2 প্লাস রুট থ্রি অ্যান্ড 2 মাইনাস রুট থ্রি, দুইটা মান আসছে। তোমার লাগবেটা কি? তোমার লাগবে হচ্ছে ট্যান থিটা, মানে থিটার মানটা লাগবে। তাহলে ট্যান থিটার মান কত আসবে? প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। ঠিক, এখন তুমি বলো এখান থেকে তুমি m1 মাইনাস m2 আর m প্লাস m2 এটা কিন্তু বের করতে পারো, m1 m2। এছাড়াও যেহেতু তোমার এটা একটা দ্বিঘাত সমীকরণ, তুমি কিন্তু চাইলে মূলদ্বয়ের অন্তর, মূলদ্বয়ের যোগফল, মানে সরি মূলদ্বয়ের গুণফল আর যোগফল এটাও বের করতে পারো। এটা কিন্তু তুমি যোগফল দিয়েও আনতে পারবা, m1 প্লাস m2 হোল স্কয়ার মাইনাস 4m1 m2 অমন করে করে বের করতে পারবা কিন্তু। ওকে, ওটাও করা যায়, ওটাও করা যায়, বাট আমরা নর্মালি করব। m1 মাইনাস m2 মানে কি? এই দুইটার পার্থক্য, অনলি জাস্ট পার্থক্যটা। তাহলে 2 রুট 3 2 মাইনাস রুট 3 বিয়োগ করে ফেললে দুইটা রুট 3 আসবে। 1 প্লাস এই দুইটার গুণফল, তাহলে a প্লাস b a মাইনাস b করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার করলে 4 স্কয়ার, রুট 3 স্কয়ার করলে 3, 4 মাইনাস 3 হচ্ছে আমার 1। তাহলে এখানে 1 প্লাস 1 2 কাটা, তাহলে আমার থাকবে প্লাস মাইনাস রুট ওভার 3। তাহলে খেয়াল করো আমার ট্যান থিটার মান আসছে প্লাস মাইনাস রুট ওভার 3, তাহলে নিশ্চয়ই থিটার মানটা হচ্ছে 60 ডিগ্রি আসবে, প্লাস মাইনাস 60 ডিগ্রি। ওকে, সো দিস ইজ দ্য অ্যান্সার, যা আমার প্লাস মাইনাস 60 ডিগ্রি হবে উত্তরটা। ওকে, তুলে ফেলো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আমি অ্যাডভান্স প্রশ্ন হিসেবে তোমাদেরকে যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটাই দরকারি মনে করে দেখাচ্ছি, কারণ বুঝিও জিনিসটা। আমি তোমাকে এখানে অ্যাডভান্স দেখাইলে যে আমার খুব বেশি কোনো লাভ হয়ে যাবে তা তো না, বা আমি তোমাকে যদি কঠিন কঠিন বা মনে করো একদম আজগুবি অঙ্ক দেখালে যে তুমি খুব খুশি হয়ে যাবা, বা খুশি হইলে যে আমার যে লাভ আছে, ব্যাপারটা কিন্তু এটা না। আমার টার্গেট খুবই ক্লিয়ার। আমি দিন রাত একদম মানে আমি ভর্তি পরীক্ষায় থাকলে যতটুকু পড়াশোনা করতাম, যতটুকু পরিশ্রম করতাম, তোমাদের ব্যাচকে নিয়ে আমি অতটুকু পরিশ্রম করছি, সিম্পল কথা, বা একটু বেশি মনে করছি। আমার কাজ হচ্ছে তোমাকে চান্স পাওয়ানো, একদম এক কথা। তাহলে এখন আমি যারা জানি যে তোমার এটা লাগতে পারে, সেগুলো আমি তোমাকে পড়াই দিচ্ছি। তোমার দায়িত্ব হবে তুমি চুপচাপ এগুলো প্রত্যেকটা অঙ্ক 8 থেকে 10 বার প্র্যাকটিস করবা। আমার লেকচারের মধ্যে তুমি কেতাব স্যারের বইয়ের অঙ্ক পাবা, কনসেপ্ট বুকের অঙ্ক পাবা, প্রশ্ন ব্যাংক অঙ্ক তো ভুরি ভুরি পাবা, ম্যাক্সিমাম অঙ্কই প্রশ্ন ব্যাংকের অঙ্ক। এছাড়াও তুমি অ্যাডভান্স প্রচুর অঙ্ক পাবা। তবে তোমার কাজ হবে প্রত্যেকটা জিনিসই করা। আমার এখানে টার্গেট, আমি একদম মানে টপ সাবজেক্টটা আমার টার্গেট। জাস্ট চান্স পাওয়ানো ঠিক আছে, এটাও একদল পাবে, বাট একদম টপ 10-এ যাতে আমার স্টুডেন্ট ঢুকতে পারে সেটা আমার টার্গেট। গত বছর একটুর জন্য টপ 10-এ ঢুকাইতে পারিনি, 13তম হয়েছে ভাই, আর 3টা বেশি পেলেই কিন্তু আমার টপ 10-এও আসতো স্টুডেন্ট, বাট একটুর জন্য আটকে গেছি। আমার এবার টার্গেট হচ্ছে এনি হাউ যে নাকি পড়ুয়া, যে পড়বে সে যাতে অন্তত পক্ষে টপ 10-এ ঢুকে। ওকে, যে যাতে এই ক্লাসগুলো করে সে টপ 10-এ ঢুকতে পারে, ওই জন্য কী কী ম্যাথ আমার করাইতে হবে, কোন কোন কনসেপ্ট দেওয়া লাগবে আমি কিন্তু দিচ্ছি। আমি কিন্তু চাইলে এই অঙ্কটা খালি বলতে পারতাম, আচ্ছা এই দুটার পার্থক্য, এটার গুণফল লিখে বের করে ফেলো। আমি কিন্তু বললাম যে এইটার পাশাপাশি তুমি এই যে দ্বিঘাত সমীকরণের যোগফল গুণফল যেটা, যে মাইনাস বি বাই এ সি বাই এ, এটা দিয়েও এটার মান নির্ণয় করতে পারো। এই কথাটা আমি কেন বললাম, যে যারা নাকি একটু অ্যাডভান্স চিন্তা করতে চায়, যারা নাকি একটু স্ট্যান্ডার্ড চিন্তা করতে চায়, তাদের চিন্তাটাকে আমি আরও এক ধাপ উপরে উঠাই দিলাম। আমি একটু বললে আমার সময় কম লাগতো, এখন আমার এখানে বাজে হচ্ছে রাত 2:54, 2:45। আমি কষ্ট করে আমি বলতে পারতাম যে না থাক দোকানে শেষ করে ফেলি তাড়াতাড়ি করে, ঘুমিয়ে যাই আরাম করে গিয়ে, বাট আমি প্রত্যেকটা জায়গায় এমনভাবে তোমাকে চিহ্নিত করে দিচ্ছি যাতে করে একদম মানে অরিজিনালি চান্স পাওয়া যায় এগুলো করে, তোমার চিন্তা যাতে একদম টপ লেভেলে চলে যায় গিয়ে। তোমার দায়িত্ব থাকবে যা যেমনে বুঝাচ্ছি, যা যেমনে করে দিচ্ছি, যা যেমনে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, ভাই ভালো মতন অন্ধবিশ্বাস করে হইলেও পড়ো। এমনি বলা উচিত না, বাট এটা পড়ো ভাই, যেমনি বলছি বিশ্বাস করতে পারো। আমি মানে খারাপ মানুষ না, সিম্পল কথা, বিশ্বাস করে পড়ো, জিনিসগুলো প্র্যাকটিস করো। ওকে, আর হচ্ছে অবশ্যই প্রশ্ন ব্যাংকটা ফলো করবা, লেকচারগুলো ফলো করবা, কেতাব স্যারের বইও দেখতে পারো, বাট ওভারঅল আগে তুমি লেকচার 4-5 বার করে নিও, এরপরে বিভিন্ন জায়গায় হাত দিও। আগে লেকচারটা কয়েকবার করো, বুঝছো, লেকচারটা কয়েকবার করো। ওকে, সব একবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। পরবর্তী কোয়েশ্চেন, এটা খুবই ভালো একটা কোয়েশ্চেন। এটা হচ্ছে বুয়েট প্রিলিতে আসার মতন, বইটা রিটেনও দিতে পারে, দেখে ভয় লাগে, বাট অঙ্ক খুব সহজ। প্রিলিতে দেওয়ার চান্স কম, বুয়েট রিটেনের চান্স বেশি। আইওটির জন্য খুব ইম্পর্টেন্ট, এটা আইওটির জন্য খুবই ইম্পর্টেন্ট। আইওটির মনের খোয়াইশ থাকে এই টাইপের অঙ্ক, খুব সহজ অঙ্ক। দেখো কি বললো, যে x² = 8y, এই যে পরাবৃত্তটা আছে, সেই পরাবৃত্তের যেই স্পর্শকটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করে তার সমীকরণ বের করো। একটা স্পর্শক আছে, ওই স্পর্শকটা x অক্ষের পজিটিভ দিকের সাথে থিটা কোণ তৈরি করে, দ্যাট মিনস ওই স্পর্শকের ঢালের মান কত, tan থিটা। তাহলে একটু খেয়াল করে দেখো যে আমার m এর মানটা কত হয়, tan থিটা। খুব সহজ সিম্পল কথা,
এখন আমার পরাবৃত্তটা কোনটা, এক্স স্কোয়ার ইকুয়াল টু 8y। আমার স্পর্শক এই টাইপের পরাবৃত্তের জন্য স্পর্শক কি আসে, y ইকুয়াল টু mx প্লাস c না লিখে আমরা কি লিখবো, a বাই m। এ কত, এ হচ্ছে তোমার 2। আচ্ছা এখন বলো এটার জন্য কি a বাই m হবে নাকি মাইনাস am স্কোয়ার হবে, মাইনাস am স্কোয়ার না, তাহলে মাইনাস am স্কোয়ার। m এর মান tan থিটা, এর মান হচ্ছে 2 tan স্কোয়ার থিটা। এখন খেয়াল করো ওরা আমাকে যে কোয়েশ্চেনগুলো দিল y ফ্রি রেখেছে না, y কোনটাই ফ্রি রেখেছে কোনটা x ফ্রি রেখেছে, সো আমার দেখতে হবে কোনটা দিয়ে করলে বেটার হয়। ওরা tan থিটা আনছে আর cot থিটা নিয়ে আসছে। ওকে, স্কোয়ারে কাউকে রাখেনি, তাহলে স্কোয়ারটা সরাইতে হবে। স্কোয়ারটা যদি আমি সরাই ফেলি tan স্কোয়ার কি করা যায় বলো তো, আমার কটও দরকার তাই তো, সবগুলোতেই কট আছে, তাহলে কট কেমনে পাবো, উল্টো করে দিলে কট পাবো। বা টান দিয়ে ভাগ করলে কট পাওয়া যায়, ইয়েস ম্যান, 10 দিয়ে ভাগ করলে কট পাওয়া যায়। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, গুড গুড গুড। 10 দিয়ে ভাগ করে ফেলবো, 10 দিয়ে ভাগ করলে আমরা এরকম পাবো যে y cot থিটা ইকুয়াল টু x মাইনাস 2 tan থিটা। 10 দিয়ে ভাগ করলাম, তাহলে x ফ্রি হয়ে যাবে, ফ্রিগুলো বাম সাইডে, x ইকুয়াল টু y cot থিটা প্লাস 2 tan থিটা। কয় লাইন দেখো, ইজি অঙ্ক, থিটা 2 tan থিটা। হ্যাঁ সুন্দর না 3-4 লাইনের অঙ্ক, বাট এটা আমি এই জন্য অঙ্কটা দিয়েছি এখানে, বুঝছো, বাচ্চারা দেখে ভরকায় যাবে এটা কি অঙ্ক দিল, cot থিটা tan থিটা কেন। আরে ভাই m কে tan থিটা বলে আর কিচ্ছু না, এগুলো ভরকায় যাওয়ার কিছু নেই। ওকে, এগুলো ভরকায়, তুমি যদি 2000 সালের আগের প্রশ্নগুলো দেখতা বা 2002-3 সালের বুয়েটের প্রশ্নগুলো, ওগুলো অনেকটা এই টাইপের ছিল। স্পেশালি ফিজিক্সের কোয়েশ্চেন দেখলে মজা পাবা তোমরা, খুব ভালো টাইপের কোয়েশ্চেন বুয়েট করতো। তো দেখে একটু আমি যখন প্রথম পুরোনো কোয়েশ্চেনগুলো দেখতাম ভয় লাগতো আমার কাছে। আর আসলে বুয়েট আগে অনেক কঠিন প্রশ্ন করতো, এখন তো সহজ সহজ প্রশ্ন করে। আসো সামনে গেছি, এখন আমরা একটা নতুন টপিক পড়বো। আশা করছি এই টপিকটা তোমরা এর আগে পড়ো নাই এমনি করে, বাট অবিলম্ব যেহেতু সিলেবাসে আছে আমরা অবিলম্বটাকে অবিলম্বের স্টাইলে বের করবো। ওকে, তো আমরা স্পর্শকের জন্য যেরকম করে নিয়মাবলীগুলো পড়তাম, যে স্পর্শকের শর্তগুলো এরকম সব কিছু এরকম, আমরা অবিলম্বের জন্য সেই সেমভাবে নিয়মাবলীগুলো পড়বো। প্রথম ব্যাপার হচ্ছে যদি y = mx + c রেখাটা এই পরাবৃত্তকে অবিলম্ব হয়ে থাকে, অবিলম্ব জিনিসটা কি, যে মনে করো এটা একটা পরাবৃত্ত, এটা একটা রেখা, ধরো এক সেকেন্ড, মনে করো এই রেখাটা হচ্ছে স্পর্শক। হ্যাঁ দেখাচ্ছি প্লিজ, তাহলে আমার স্পর্শবিন্দু কোনটা, এটা না, এটা হচ্ছে স্পর্শবিন্দু। এই স্পর্শবিন্দু এটার উপর লম্ব যেটা, এটা হচ্ছে অবিলম্ব। এটা হচ্ছে অবিলম্ব। ওকে, স্পর্শবিন্দুতে স্পর্শকের উপরে লম্ব, স্পর্শবিন্দুতে স্পর্শকের উপরে লম্ব, এটাকে বলা হয় অভিলম্ব। ওকে, এটাকে কি বলে, অভিলম্ব বলে। এখন কথা হচ্ছে যে এবার অভিলম্বের শর্তটা কি, অভিলম্বের সমীকরণটা যদি y = mx + c হয়, তাহলে c এর মানটা হবে এটা, যে -2am - am³। ওকে, অ্যান্ড তাহলে আমার অভিলম্বের সমীকরণটা কত হবে, y = mx + c এর বদলে ওইটা লিখে দেবা -2am - am³। সেম ভাবে তোমাকে যদি মনে করো বলে যে আচ্ছা সমীকরণটা হচ্ছে আমার এটা পরাবৃত্তের সমীকরণ, এখন মনে রাখার টেকনিকটা খুব সহজ, আমি তোমাকে সিস্টেমটা রেডি করে দিচ্ছি। মনে রাখার টেকনিকটা হচ্ছে যে তুমি যেটা করবা, যেহেতু ওইটার মধ্যে x y এর জায়গায় ইন্টারচেঞ্জ হয়ে গেল, দেখো এই যে x y এর জায়গাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, y² জায়গায় x², 4x জায়গায় 4y, তার মানে কি x y এর জায়গাটা চেঞ্জ হয়ে গেল। সেই ক্ষেত্রে c সেম হবে যদি তোমার y এই যে অবিলম্বের মধ্যেও x y এর জায়গাটা চেঞ্জ হয়, y = mx + c এর বদলে x = mi + c যদি করো, তাইলেও তোমার একই শর্ত থাকবে। সেক্ষেত্রে তুমি x = mi + c এমনি করে আগায় যেতে পারবা। এবং আমি বলবো তুমি এই জিনিসটা এমনি শিখো, তাহলে কষ্ট করে বারবার ঘুরাইতে হবে না। আদারওয়াইজ তুমি যদি y = mx + এটার মধ্যে রাখো, c এর মান খবর হয়ে যাবে গিয়ে, একটা মনে রাখবা c এর মান, দুইটা কাজ হয়ে যাবে, নাম্বারও দিবে, প্যারা নাই। এটা প্রসিদ্ধ নিয়ম, এটা মানে ইন্টারন্যাশনালি প্রসিদ্ধ। ওকে, সো এটা তুমি সূত্র আকারে ইউজ করতে পারো, শর্টকাট না, মেইন সূত্র আকারে তুমি এটা ইউজ করতে পারো। ঠিক আছে, এখন এইখানে এই অঙ্কটা খুবই সহজ, IIT 2000 সালে আসছে, বলেছে হচ্ছে এই সরল রেখাটা এই পরাবৃত্তের একটা অভিলম্ব হইলে কে এর মানটা কত আসবে। তাহলে এই যে সরল রেখাটা এটা পরাবৃত্তের একটা অভিলম্ব হবে, তাহলে পরাবৃত্ত যেহেতু y² = 4ax, তাহলে আমরা y = mx + c দিয়ে যাবো, বুঝছো। তাহলে আমরা যদি এখন y = mx + c তে চলে যাই, y = -x + k, খেয়াল করো আমি এখান থেকে একটা ব্যাপারে শিওর যে আমার m এর মানটা হচ্ছে -1 আর আমি c এর মানটা হলো k,
আমি অলরেডি জানি যে সি এর মানটা কত হয়, আমি সি এর মানটা জানি -2am am কিউব। আমার সাথে তোমরা একমত কিনা? -2am am কিউব। সো এই যে মানটা, এটার ভ্যালু হচ্ছে কে এর সমান আসবে, অ্যান্ড উই অলরেডি নো দ্য ভ্যালু অফ m ইকুয়াল টু -1। সো এখানে আমার অ্যান্ড এর মান আবার কত দেখো তো, এর মান ধরো লিখে দিই, অ্যান্ড এর মান হচ্ছে আবার 3, তাহলে m চলে আসছে, a চলে আসছে, দুইটাই চলে আসছে, বসায় দাও নামে। তাহলে দেখো কত আসে। সো দ্য ভ্যালু অফ k ইকুয়াল টু -2 × 3 × -1 অ্যান্ড -am স্কোয়ার, তো তাহলে a এর মান হচ্ছে 3 and -1 কিউব। সো 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 এটা কত হয় দেখো তো, মাইনাস প্লাস 3 × 6 প্লাস 3 9। সহজ না? কয় মিনিট লাগে? কয়েক সেকেন্ড লাগে অনলি। ওকে, সো এটা ভালো করে পড়ো। এটা দিলে প্রিন্টে দেওয়ার কথা না, রিটার্ন দেওয়ার কথা, আইউটি দেওয়ার কথা না। ওকে, এটা পড়ে ফেলো। এই অবিলম্ব আসলে সিলেবাস বহির্ভূত তা না, এই সূত্রগুলো তুমি নতুন পড়ছো। স্পর্শক পড়ানোর মানেই হচ্ছে অবিলম্ব অটোমেটিক চলে আসবে, বিকজ স্পর্শক থেকে অবিলম্ব দুইটা লাইন ইউজ করেই বের করা যায়। স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর লম্ব, তো স্পর্শকের সমীকরণ তুমি যদি পেয়ে যাও, ওই স্পর্শ বিন্দুর উপরে লম্ব রেখার সমীকরণ আঁকলে অবিলম্ব চলে আসে। বাট এই জিনিসটা তুমি একটু, একটা খুব বেশি কিছু না, সি ইকুয়াল টু যে -2am am কিউব, এরটুক মনে রাখলেই হবে, খুব বেশি কিছু তোমার শিখতে হবে না। জাস্ট এইটা y² 4x হলে এটা x² 4y হলে অবিলম্বের চেহারাটাই চেঞ্জ করে দিবা, তারপরে বলবো সি ইকুয়াল টু এত, এবং এটাই হবে। ওকে, এটাই সেম ব্যাপার, পারবা না ইনশাল্লাহ। এই কোয়েশ্চেনটা খুবই ভালো একটা কোয়েশ্চেন অবিলম্বের থেকে, এটা আসছিল IIT 1984 সালে, এবং খুব সুন্দর একটা কোয়েশ্চেন, সহজ কোয়েশ্চেন। এটা একটা পরাবৃত্ত, বললো অবিলম্ব যদি 1,2 বিন্দুগামী হয় তাহলে অবিলম্বের সমীকরণ কত আসবে। তো তুমি জানো যে পরাবৃত্তের সমীকরণ দেওয়া থাকলে অবিলম্বের সমীকরণটা বের করা যায় সি এর শর্ত মনে রাখার মাধ্যমে। তো সি এর শর্তটা ফিক্স থাকে আজীবন, যে -2am am কিউব। বাট কথা হচ্ছে তোমাকে এখানে পরাবৃত্তটা দিয়েছে x² ফরম্যাটে, তাহলে x² ফরম্যাটে হলে আমরা অবিলম্বের সমীকরণটা যে ধরে নিব, অবিলম্বের সমীকরণটা যে ধরবো, সেইটা ধরবো হচ্ছে এই স্টাইলে, যে y = mx + c, এটা না হয়ে x = my + c, মানে x y এর জায়গায় ইন্টারচেঞ্জ, x = my + c এর বদলে -2am am কিউব। অ্যান্ড উই অলরেডি নো যে আমার এখানে এর মান হলো 1, সো my -2m am কিউব। অ্যান্ড যেহেতু এটা 1,2 বিন্দুগামী, তাহলে 1,2 দিয়ে সিদ্ধ করাই দিলে যেটা হবে সেটা হচ্ছে 1 = 2m -2m am কিউব। সো ওভারঅল তুমি যদি বাম সাইডে নিয়ে আসো, দেখতে পারবা যে হচ্ছে m কিউব = -1 চলে আসছে। সো ইউ ক্যান শিওরলি সে যে m এর মানটা হলো -1। সো এই হচ্ছে আমার m এর মান চলে আসা। এখন আমার কাজ যেটা হবে, যে আমি এই জায়গাটাকে তোমার হলো এখানে, এটার মধ্যে আমি m এর এই মানটা বসাই দিব। তাহলে কত হয়, x = m = মাইনাস, তাহলে -y মাইনাস তোমার হলো 3 না -1 আসছে, তো তাহলে +2 -1 কিউব, দ্যাট ইজ 1 -1, তাহলে মাইনাস +1। সো এখানে x + y -3 = 0। এইটা হচ্ছে আমার অভিলম্বের সমীকরণটা, বুঝছো? এটা হবে আমার অভিলম্বের সমীকরণ। খুব সহজ, কিন্তু তুমি জাস্ট এই প্যাটার্নটা ইউজ করে m এর মান নির্ণয় করলা, ওই বিন্দু বসায় দিয়ে ওইটা বসায় দিলা, উত্তর চলে আসলো। খুবই সহজ না বলো জিনিসগুলা, বুঝছো? ওকে, এখন চলো সামনে আগে যাই। সো এইবার আমরা পড়বো হচ্ছে পরাবৃত্তের জ্যা কিন্তু খুব ভালো একটা জিনিস। সো জ্যা কেমনে কি করে দেখো, বৃত্ত অধ্যায়ে শিখেছিলাম যে যদি তোমাকে জ্যায়ের মধ্যবিন্দু দিয়ে দেয়, সেই ক্ষেত্রে তুমি সেটা দিয়ে t = s1 করবা। t মানে হচ্ছে অর্ধসিদ্ধ, আর s1 মানে হচ্ছে পূর্ণসিদ্ধ। বাম পক্ষে অর্ধসিদ্ধ, ডান পক্ষে পূর্ণসিদ্ধ করলেই দেখবা তোমার জিনিসটা চলে আসছে, জ্যায়ের সমীকরণটা চলে আসছে। ওকে, আর এই টাইপের কোয়েশ্চেন কিন্তু বুয়েটে এর আগে আসছে, খুবই ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন এটা। খুবই ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন এটা, বুয়েটে রিটেনের জন্য ইম্পর্টেন্ট, সিকে রুয়েটে ইম্পর্টেন্ট। তো এখন এই অঙ্কের জন্য আমরা যেটা করব, যে এই বিন্দু দিয়ে
এই সমীকরণটাকে অর্ধসিদ্ধ ইকুয়াল টু পূর্ণ সিদ্ধ করব। তো তার আগে আমরা যেটা করব যে এটাকে সবাইকে বামে নিয়ে নিব আর কি, y ইকুয়াল টু y স্কোয়ার মাইনাস 24x ইকুয়াল টু 0। দেন এখানে আমার কাজ হবে হচ্ছে যে t ইকুয়াল টু s1, t মানে অর্ধসিদ্ধ, তাহলে অর্ধসিদ্ধ করলে y1 দ্যাট ইজ 3 মাইনাস 24 ইন্টু x প্লাস x1 বাই 2 ইকুয়াল টু অর্ধসিদ্ধ করলাম, আর সমান চিহ্নের ডান সাইডে ওই বিন্দু দিয়ে এটাকে পূর্ণ সিদ্ধ করে ফেলবো। তাহলে কি হবে 3 স্কোয়ার মাইনাস 24 ইন্টু এক্স, এই হলো অবস্থা। ওকে, তাহলে এখন খেয়াল করে দেখো, তোমার এখানে তো 2 আছে, তুমি করতে পারবা অবভিয়াসলি। 3y মাইনাস 12x মাইনাস 24, অ্যান্ড এখানে যেটা আসবে যে 9 মাইনাস 48, সো ইট বিকামস হলো 9 মাইনাস 48, ইট বিকামস মাইনাস 39। সো দ্য টোটাল অ্যান্সার বিকামস কত দেখো তো, তুমি ইভেন 3 দিয়ে কি ভাগ করা যায় দেখো তো, 9 বিয়োগ 48, ইয়প ইয়প ইয়প, ঠিক ঠিক আছে, প্লাস 24 মাইনাস 15, হ্যাঁ 3 দিয়ে ভাগ করা যাবে। সো এখানে হবে y ইকুয়াল টু 4x। আমি যেটা করছি যে এটার সাথে 24 দিকে নিলে প্লাস হলে মাইনাস 15 হয়, তাহলে মাইনাস 5, 3 দিয়ে ভাগ করে দিলাম। ওকে, সো এটা হচ্ছে আমার যে, আমি যদি ছবিতে একটু দেখাই দিই জিনিসটা কি হলো আসলে, যে একটা পরাবৃত্তের উপরস্থ একটা জ্যায়ের মিডল পয়েন্টটা ওরা দিয়ে দিয়েছিল 2,3। আমাকে যদি যে কোনো পরাবৃত্তের, ইভেন পরাবৃত্ত না, উপবৃত্ত অধিবৃত্তের জন্য সত্য, বৃত্তের জন্য সত্য, যে কোনো বৃত্ত বা যে কোনো কণিকের যে কোনো কণিকের একটা জ্যায়ের মধ্যবিন্দু যদি দেওয়া থাকে, সেই মধ্যবিন্দু দিয়ে আমি অর্ধসিদ্ধ ইকুয়াল টু পূর্ণ সিদ্ধ করলে সেই জ্যাটার সমীকরণ পেয়ে যাব, সিম্পল কথা। ওকে, এবং এটা দিয়ে এর আগে পরীক্ষায় বুয়েটে প্রশ্ন আসছিল এটা দিয়ে, এই টপিকটা দিয়ে, বা এটা ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন আসে এখান থেকে। ওকে, সো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এটা সম্ভবত বুটেক্সেও আসছিল এটা কোয়েশ্চেন, বুটেক্সের জন্য এটা ইম্পর্টেন্ট, ভালো করে পড়িও। ঠিক আছে, এখন আরেকটা কোয়েশ্চেন দেখো, বললো এই পরাবৃত্তের যেই সব জ্যা এর মধ্যবিন্দুর সঞ্চার পথে, সেই সব জ্যায়ের মধ্যবিন্দুর সঞ্চার পথে সমীকরণ বের করো যেগুলো হচ্ছে এই রেখার সমান্তরাল। তাহলে খেয়াল করে দেখো যে আমার কাছে সাপোজ একটা পরাবৃত্ত আছে, তো পরাবৃত্তটার মধ্যে একটা স্পর্শক আছে, মানে পরাবৃত্তের বাইরে একটা রেখা আছে, সেটা হলো তোমার 2x মাইনাস y ইকুয়াল টু 0। বললো যে দেখো এই রেখার সাথে সমান্তরাল আরেকটা রেখা, যেই রেখাটা আমার এই পরাবৃত্তের জ্যায় আসবে, তো এই যে রেখাটা, এই রেখার সমীকরণটা কত হবে, এই রেখার সমীকরণটা কত হবে এটা বললো। তাহলে কি বললো হচ্ছে এটার সমান্তরালে তো আমি খালি এখানে একটা রেখা পাবো তা না, আরো অনেকগুলো রেখা পাবো না, অনেকগুলো পাবো। তো প্রত্যেকটাই তো একটা করে মধ্যবিন্দু থাকবে কিনা, এটার থাকবে, এটার থাকবে, এটার থাকবে, এটার থাকবে, এটা অনেকগুলো থাকবে তো মধ্যবিন্দু। তাহলে এই মধ্যবিন্দুগুলো যদি যোগ করে একটা দাগের মতন আসবে না, ওই দাগের সমীকরণ জানতে চাইছে, মধ্যবিন্দু সঞ্চারপথ, এটার সমান্তরালে যতগুলো জ্যা যাবে সবগুলোর মধ্যবিন্দু সঞ্চারপথ জানতে চাইছে। সো মধ্যবিন্দু সঞ্চারপথ জানতে চাইলে তুমি XY ধরে কাজ করবা, বাট যেহেতু অলরেডি XY আছে এবং তোমাকে XY ব্যবহার করেই কাজ করতে হয়, তাই XY না ধরে ধরো তুমি এটাকে ধরো আলফা বিটা ধরো, পরে তুমি আলফার জায়গায় X আর বিটার জায়গায় Y লিখে দিবা। তো বলবো ধরি বিন্দুটি হচ্ছে P আলফা কমা বিটা। এখন আসো, এখন তুমি তোমার কমন সেন্স থেকে বলো, P যদি মধ্যবিন্দু হয় আলফা বিটা, তাহলে মধ্যবিন্দু থেকে এই সমীকরণের যা কেমনে বের করে, কাজ খুব সহজ না, T ইকুয়াল টু S বলতে S1 বুঝাবো আমরা। তাহলে আমার যেটা আসে যে বিটা Y মাইনাস 8 ইন্টু এক্স প্লাস আলফা বাই 2 ইকুয়াল টু পুরো সিদ্ধ আলফা বিটা দিয়ে, যে বিটা স্কোয়ার মাইনাস 8 আলফা। ওকে, দেন তোমার কাজ হবে হচ্ছে পুরোটাকে এক লাইনে নিয়ে আসা। সো বিটা ওয়াই মাইনাস 4x মাইনাস 8 আলফা ইকুয়াল টু বিটা স্কোয়ার মাইনাস 8 আলফা। এখন দেখো এখানে কিন্তু এক্স ওয়াই অলরেডি আছে, তো তোমার যেটা ব্যাপার হবে যে এটার যে ঢালটা কত হবে আসলে, দেখো এটার ঢালটা এম এর মানটা হয় হলো মাইনাস এক্স এর সহগ ভাগ ওয়াই এর সহগ। এবং তুমি আমাকে বলো এই যে রেখাটার সমীকরণ আমি বের করলাম, এই রেখাটা কার সমান্তরাল, ওর সমান্তরাল না, তাহলে ওর ঢালটা কি সেম হবে না, তাহলে ওর ঢালটা কত হবে মাইনাস এক্স এর সহগ ভাগ ওয়াই এর সহগ ইকুয়াল টু 4 বাই বিটা। তাহলে তুমি এবার চিন্তা করতে পারো এটা কাটাকাটি হয়ে গেলে হচ্ছে 2, বিটার মান আসে হাফ, রাইট? ঠিক কি বল, না ওয়েট 2 আসে, সরি এই বিটা উপরে উঠে দাও, এই 2 নিচে নামা দাও, 2 আসে, বিটার মান আসে 2।
বিটার মানটা আসে হচ্ছে 2। এই ম্যাথটা যেটা করাচ্ছি বুয়েটের রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ সুন্দর একটা ব্যাপার আর কি, কনসেপ্ট অনেক বেশি ক্লিয়ার থাকবে তোমার এটা করলে। এখন তাহলে দেখো বিটার মান যেহেতু 2 আসছে, তুমি যেটা করবা যে ওই রেখা, দাঁড়াও একটা মিনিট, দেখো আমি চেষ্টা করেছিলাম যে ঢালের সাথে আলফা বিটার একটা সম্পর্ক বের করতে, পরে আমি আলফার জায়গায় লিখবো এক্স আর বিটার জায়গায় লিখবো ওয়াই, তাই তো এটাই তো চিন্তা করেছিলাম। সম্পর্কটা বের করতে গিয়ে শুধুমাত্র বিটা আসছে, কোথাও কোনো আলফা আসেনি। তার মানে কি জিনিসটা, তার মানে হচ্ছে যে আলফা যা ইচ্ছা হোক গিয়ে বিটার মানটা ফিক্স থাকে, 2 থাকে, মানে এই মধ্যবিন্দুগুলোতে বিটার মানটা আজীবন 2 থাকবে, আলফার মান যা ইচ্ছা হোক। তার মানে কি কোটির মানটা ফিক্সড মধ্যবিন্দুর, তাহলে কোটির মানটা ফিক্সড। এখন কোটির মানটা, কোটি বলতে আমরা কি বুঝি, ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু 2। সুতরাং পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু ফিক্স 2, দ্যাটস ইট, এটা হয়ে যাবে। ওকে, তুলে ফেলো। তো এখন আমরা এই ম্যাথটা করব। এই ম্যাথটা হচ্ছে জ্যামিতির একটা খুব সুন্দর ম্যাথ, যেখানে তোমার বৃত্ত আছে, পরাবৃত্ত আছে এবং ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। খুবই সুন্দর একটা ম্যাথ, মানে দেখেই তোমার ভালো লাগবে এরকম একটা জিনিস। ওকে, সো দেখো এখানে ওরা কি বললো, কোয়েশ্চেনে বললো এই পরাবৃত্তটার উপকেন্দ্র হচ্ছে এস এবং এই বৃত্তটার সাধারণ জ্যা হচ্ছে পি কিউ, পরাবৃত্তের সাথে উপকেন্দ্রের সাধারণ জ্যা হচ্ছে পি কিউ। এখন এস এইটা আর সাধারণ জ্যায়ের 2টা প্রান্ত হচ্ছে পি কিউ, তাহলে পি কিউ এস ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এইটা আমরা এখন করে দেখব। তো চলো ছবিটা দেখি এটার কিরকম হইতে পারে। খেয়াল করো, একটা বৃত্ত আছে আমাদের কাছে, এটা হচ্ছে বৃত্তটা। এটা মনে করে নাও বৃত্তটা, অ্যান্ড একটা পরাবৃত্ত আছে। ওকে, একটা পরাবৃত্ত আছে, ধরে নাও পরাবৃত্তটা হচ্ছে এটা। তাহলে এই যে আমার পরাবৃত্তটা আছে, এই পরাবৃত্তটা কিন্তু বৃত্তটাকে ছেদ করলো। কোন কোন পয়েন্টে ছেদ করলো? এই পয়েন্টে আর এই পয়েন্টে ছেদ করলো। আচ্ছা, তো ছেদ বিন্দুটা হচ্ছে একটা হলো পি বিন্দু, একটা হচ্ছে কিউ বিন্দু, আর এই পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু আছে যেটা হচ্ছে এস। এটা হচ্ছে এস। এস হচ্ছে কে? এস হচ্ছে এটার উপকেন্দ্র। উপকেন্দ্র নরমালি কত হয়? a, 0, এর মান হচ্ছে 2, তাহলে 2, 0, এটা ইজিলি বের করা যাচ্ছে। এখন আমার কাজ হচ্ছে পি কিউ এর মান বের করা। পি কিউ এর মান কেমনে বের করবো? সমাধান করলেই হয়ে যায়। তাহলে এটা যেহেতু আমার পরাবৃত্ত, তাহলে y স্কয়ার ইকুয়াল টু 8x। তাহলে যদি সমাধান করতে যাই আমরা হচ্ছে x এর মান y স্কয়ার বাই 8 যদি বসাই দিই, তাহলে দেখো কি হয়, y স্কয়ার বাই 8 হোল স্কয়ার প্লাস শুধুমাত্র y স্কয়ার মাইনাস 2 ইন্টু x এর মান y স্কয়ার বাই 8 মাইনাস 4y ইকুয়াল টু 0। আমরা যেটা করব এখন যে এইখানে এইখানে আমরা হলো যেটা করব সেটা যে অনেক কিছু আছে না, পাওয়ার 4 পর্যন্ত চলে গেছে। দেখি তো আমার ক্যালকুলেটর কি পাওয়ার 4 এ যাইতে পারে কিনা। হ্যাঁ, ex ক্যালকুলেটর যাইতে পারে, সিডব্লিউ পারবে আশা করি। এখন খেয়াল করো, আমরা যেটা করব যে এটা হোল পাওয়ার 4 করে ফেলবো। তাহলে কত হবে জিনিসটা, যে y পাওয়ার 4 আর 8 স্কয়ার মানে 64, বাকিগুলো y স্কয়ার, তারপর এখানে মাইনাস y স্কয়ার বাই 4 মাইনাস 4y ইকুয়াল টু 0। তো সেই ক্ষেত্রে আমার এখানে ওভারঅল তুমি 64 দিয়ে গুণ দিয়ে দাও, y পাওয়ার 4 64 দিয়ে গুণ দিলে এখানে হবে 64y স্কয়ার, এখানে হবে 8 দুগুণে কত 16, 416। হ্যাঁ, তাহলে এখানে 16y স্কয়ার। তাহলে 64 বিয়োগ 16 কত হয়? 64 বিয়োগ 16 আসবে হচ্ছে 48। তাহলে এখানে 48y স্কয়ার মাইনাস 64 ইন্টু 4 256 y ইকুয়াল টু 0। অবভিয়াসলি তুমি এখানে y তোমার যদি মনে করো ইএস ক্যালকুলেটর থাকে, সেক্ষেত্রে তুমি এখান থেকে y কমন নিয়ে ফেলবা। কমন নিলে তোমার কিউবের একটা সমীকরণ আসবে, মানে একটা তো এমনি 0 আসবে, বুঝতেই পারছো। y কমন নিয়ে ফেললে কিউবের সমীকরণ, ওটা দিয়ে তুমি ইএস দিয়ে সমাধান করবা। আর আমার জানা মতে সিডব্লিউতেও পাওয়ার 4 এর গুলা ইকুয়াল মানে বের করা যায়, ইএক্স এ তো করাই যায়। ওকে, সো আমরা সমাধানটা করে ফেলি। ডিগ্রি হচ্ছে 4, তাহলে আমার 1048 মাইনাস 256 0। তো এখানে y এর একটা মান আসছে হচ্ছে 4, একটা মান আসছে হচ্ছে 0, আর x যেগুলো আসছে, ওগুলো হচ্ছে ভগ্নাংশ জটিল সংখ্যা আসছে, সো আমরা নিব না। তাহলে আমার y এর এই দুইটা আসছে। সো ওদেরকে যদি আমি একসাথে কম্বাইন করি, আমার x এর মান কি কি হয় দেখো তো, সিরিয়ালি লিখবো। x ইকুয়াল টু x মানে কত, y স্কয়ার বাই 8। তাহলে এটা স্কয়ার করলে কত হয়, 4 স্কয়ার 16 ভাগ 8, তাহলে 2 হবে। আর এটা 0, তার মানে কি
যে এই দুজনের মধ্যে ধরে নাও একজন হচ্ছে 0 0 আর আরেকজন হচ্ছে তোমার 2,4। এটা আসছে। এখন আমার কাজ হচ্ছে যে এই যে ত্রিভুজটা এখানে পিকিউ আর পিকিউএস ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করা, এটা হলো আমার দায়িত্ব এখন এখানে। ওকে, তো আমি কি করতে পারি, এই যে ত্রিভুজ এটা বের করব, পচা হয়েছে। ওকে, তো এখন আমার এই পিকিউএস ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো একটু যদি লক্ষ্য করো তুমি দেখবা এই 0 0 মিলে যায়, এই 2 2 মিলে যায়। মনে আছে এটা কই জানি পড়েছিলাম? বৃত্তের মধ্যে পড়েছিলাম, বৃত্তের মধ্যে মনে আছে? বৃত্তের মধ্যে আমরা পড়েছিলাম যে যদি বৃত্তের উপরস্থ কোনো বিন্দু বা 3টা বিন্দু, বৃত্তের উপরস্থ না 3টা বিন্দু, এর মধ্যে যদি এমন একটা বিন্দু থাকে যেটার ভুজ একটার সাথে মিলে যায় হুবহু, ওটার কোটি আবার একটার সাথে মিলে যায় হুবহু, তাহলে আমরা বলতে পারি নিশ্চয়ই ওই বিন্দুতে কি তৈরি হবে বলো? ওই বিন্দুতে তৈরি হবে লম্ব। তাইলে যদি তোমার এই কোণটা লম্ব হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে এটুকু, উচ্চতা এটুকু, এমনি চিন্তা করে ফেলতে পারো। সো দ্য থিং ইজ ভেরি ইজি, ভেরি মাচ ইজি। কিরকম খেয়াল করো, বলবা সুতরাং ত্রিভুজ পি কিউএস এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু কিউএস ইন্টু পিএস। ঠিক আছে, তো দেখো আমার কিউএস এর মানটা কত হবে? 0 0 থেকে 2 0, তাহলে এখানে হাফ ইন্টু 2, পিএস এর দূরত্ব কত হবে? 2 2 সেম, তাহলে 4, তাহলে আলটিমেটলি 4 স্কয়ার ইউনিট। দ্যাটস ইট, ইজি। তো দেখো কত সুন্দর একটা জিনিস, একটা বৃত্তের সাথে পরাবৃত্তের ছেদ বিন্দু তুমি বের করছো, সেই ছেদ বিন্দু তুমি বের করার পরে দেখলা আরে কি মিরাকল ভাই, মানে সৃষ্টিকর্তার কত মহানতা, কত সৌন্দর্য জীবনে, যে দুইটা ছেদ বিন্দু আর এটার মধ্যে তোমার একদম 90 ডিগ্রি চলে আসছে। অ্যান্ড তোমার কাজ কত সহজ হয়ে যাচ্ছে যে তুমি এখানে 90 ডিগ্রি করার কারণে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারছো। অ্যান্ড কত ইজিলি দেখো, এবং তুমি যে বের করছো তাহলে খালি তাই না, এই দুইটার মধ্যবর্তী তো জাস্ট 2 দিয়ে পেয়ে যাও, এই দুইটার মধ্যবর্তী তো জাস্ট 4 দিয়ে পেয়ে যাও, মানে ক্যালকুলেশনও করা লাগে না, কত ইজিলি হয়ে যাচ্ছে। এই ম্যাথটা বুয়েটের রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা আইওটির জন্য ইম্পর্টেন্ট। তুলে ফেলো। তো এবার আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে পরাবৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, বুয়েটের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা আজকে নতুন না, মানে বহু বছর ধরে পড়ানো হচ্ছে এই জিনিসটা। ওকে, সো এই পরাবৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য এইটা বের করা আমরা শিখবো। এটা খুবই সুন্দর একটা উপায়ে বের করা যায় এবং দেখে তোমার ভালো লাগবে ইনশাল্লাহ, মানে এমন একটা সিস্টেম তোমাকে আমি শিখাই দেবো। ওকে, তো প্রথম ব্যাপার হচ্ছে তোমাকে নর্মালি একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া থাকবে আর একটা সরল লেখা, মানে যেটা জ্যায় আর কি, ওই জ্যায়ের সমীকরণটা দেওয়া থাকবে। তো স্বাভাবিকভাবেই তুমি নর্মালি করো কি, খেয়াল করো, মনে করো যে আমার কাছে একটা পরাবৃত্ত আছে, ধরে নাও এটা হচ্ছে পরাবৃত্তটা, আর ধরে নাও যে আমার জ্যায় যেটা, ওই জ্যায়টা হচ্ছে এটা। ওকে, এখন তোমাকে যদি বলে যে আচ্ছা জ্যায়ের দৈর্ঘ্য কতটুকু হবে, তুমি কি করবা? এই বিন্দুর থেকে এই বিন্দুর দূরত্বটা বের করবা না, দূরত্বটা বের করবা। তো ধরে নাও এটা যদি পি বিন্দু হয়, এটা যদি কিউ বিন্দু হয়, পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? x1 y1, কিউ বিন্দুটা মনে করে নাও x2 y2। তাহলে আমি যদি তোমাকে বলি যে আচ্ছা তাহলে বলো তো দেখি যে আমার এখানে ওভারঅল সবকিছু মিলায় পি কিউ এর দৈর্ঘ্যটা কতটুকু আসবে? কত আসবে বলো তো? x1 মাইনাস x2 হোল স্কয়ার যোগ y1 মাইনাস y2 হোল স্কয়ার এর রুট, এটা আসবে না বলো তো? এটা আসবে, কিন্তু এটা আসবে পি কিউ এর মানটা, ঠিক তো? এখন খেয়াল করে দেখো এই জিনিসটা থেকে আমরা কি করতে পারি, এটাকে হালকা একটু চেঞ্জ করা যায়। কিরকম দেখাই, আমি চাইলে কিন্তু এটাকে এমনও লিখতে পারি x1 যোগ x2 হোল স্কয়ার মাইনাস 4x1 x2, সেমভাবে এটার জন্য y1 যোগ y2 হোল স্কয়ার মাইনাস 4y1 y2 এর রুট। তাহলে দেখো আমার কিন্তু x এর যোগফল গুণফল দরকার, y এর যোগফল গুণফল দরকার। মনে আছে যোগফল গুণফল কোন জায়গায় পড়েছিল? দ্বিঘাত সমীকরণের মধ্যে না? তাহলে আমার কি লাগবে আসলে? আমার হচ্ছে x এর একটা দ্বিঘাত সমীকরণ দরকার। এই দুই বিন্দুর জন্য সমাধান করতে গেলে যেই দ্বিঘাত সমীকরণটা আসবে সেখান থেকে আমি মাইনাস বি বাই এ করলে এই যোগফলটা আসবে, সি বাই এ করলে গুণফলটা আসবে। সেমভাবে y এর একটা দ্বিঘাত সমীকরণ দরকার, এই দুই বিন্দু সমাধান করতে গিয়ে যেটা আসে সেখান থেকে ওই মূলদ্বয়ের গুণফল আর যোগফল বের করলে আমি বসায় দিলেই কাজ হয়ে যাবে। এখন তাহলে এদিকে তাকায় দেখো, প্রসেসটা খুব সহজ এবং মানে এমনিই করবা, বুঝছো? এইভাবেই করবা জিনিসটাকে। খেয়াল করে দেখো জিনিসটা এখন তাহলে কেমনে কি হবে। অঙ্কটা হচ্ছে এরকম যে তাহলে এই পরাবৃত্তের এই সমীকরণ বিশিষ্ট জ্যায়ের দৈর্ঘ্য লাগবে, তো তাহলে এই পরাবৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য দরকার এই সমীকরণ বিশিষ্ট। তাহলে আমরা যেটা করব, সমাধান করার সময় ধরো আমার যদি মনে করো x এর দ্বিঘাত সমীকরণ দরকার পড়ে, তাহলে আমরা কি করব?
একটার থেকে y এর মান বের করে আরেকটার মধ্যে বসাই দিব, তাইলে একটা x এর দ্বিঘাত সমীকরণ চলে আসবে। বুঝছো? যেমন একটা এক্সাম্পল দেখাই, ধরো এখান থেকে যদি আমি y এর মান বের করি, কত হবে? y এর মান কত হয় বলো তো? x²/4, সেটা যদি এখানে বসাই দিই তাহলে কত হবে দেখো, x প্লাস √2 ইন্টু y এর বদলে x²/4 প্লাস 4√2 = 0। এখন তুমি যদি এটাকে একটু হালকা পাতলা ঘষা মাজা করো, তাহলে 4x বা 4 দিয়ে গুণ করে ফেলো সবাইকে, তাহলে √2x² প্লাস 4x প্লাস 16√2। এখন দেখো এখান থেকে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ x এর দ্বিঘাত সমীকরণ, তাহলে মূলদের যোগফল গুণফল ইজিলি বের করতে পারবা। x1 যোগ x2 যোগফল মাইনাস b/a, তাহলে -4/√2 বা -2√2। x1 ইন্টু x2 c/a, তাহলে 16√2 ভাগ √2 মানে 16। সিম্পল কথা, একদম সিম্পল কথা। সেম ভাবে যদি এখন আমি বলি যে আচ্ছা না, আমার এটুকে সন্তুষ্ট হইলাম না, আমি তো x1 যোগ x2 x1 ইন্টু x2 পেয়ে গেছি এই দুইটা, বাট আই অলসো নিড y1 and y2 এর যোগফল গুণফল। তাহলে এখন আমার কি লাগবে? y এর দ্বিঘাত সমীকরণ লাগবে। তাহলে এই জন্য আমি করবো কি, একটার থেকে ধরো আমি x এর মান বের করে নিলাম, এটা আরেকটার মধ্যে বসাই দিলাম। তাহলে দেখো তো জিনিসটা কেমন হবে দেখতে। ধরো আমি এখান থেকে x এর মান বের করি, যদি x এর মানটা কত হয়, লাইক √2 কমন নিয়ে ফেলো, তো y প্লাস or -4 আসবে, এটা হচ্ছে x এর মান। এটা তুমি বসাই দিবে এটার মধ্যে, বসাই দিলে তোমার আরেকটা আসবে, কত হবে? √2 y - 4 হোল স্কোয়ার = 4y। এখন একটুখানি খেয়াল করে দেখো যে জিনিসটা হবে 2 ইন্টু বা একবার হোল স্কোয়ার করে ফেলো y², -8y, তাহলে 8 ইন্টু 2, তাহলে হচ্ছে গিয়ে 16y, 4 স্কোয়ার করলে 16 ইন্টু 2, তাহলে 32 = 4y। এখন তাহলে খেয়াল করো, ওভারঅল 4 দিয়ে 2 দিয়ে ভাগ করে ফেলো, বা ইভেন আমরা শুরুতেও 2 দিয়ে ভাগ করতে পারতাম, তাতে কষ্টের কিছু ছিল না, 2 দিয়ে গুণই করবো না, তাহলে ডিরেক্টলি তোমার এটা স্কোয়ার করার কারণে 2 আসবে, এটা কাটাকাটি হয়ে যাবে, y² সময় কম লাগবে। দেখো 8 প্লাস 16 = 2y, এই দুইটার সাথে কাটাকাটি হয়ে গেছে। সো এখানে ওভারঅল থাকে y² মাইনাস 10y প্লাস 16 = 0। সেখান থেকে আমরা বলতে পারি যে দেয়ারফর y1 যোগ y2 = -b/a, তাহলে +10, দেয়ারফর y1 ইন্টু y2 = c/a, 16। এখন দেখো তোমার কাছে কিন্তু প্রত্যেকটা জিনিসের ভ্যালু চলে আসছে। x1 যোগ x2 করলে হচ্ছে গিয়ে 2√2 আসে, স্কোয়ার করলে হচ্ছে 8 হবে, -4x1 x2, তাহলে 4 16 64 প্লাস y1 যোগ y2, এটা আসে হচ্ছে 10, স্কোয়ার করলে 100 হবে, -4x1 y1 y2, তাহলে 4 16 64, টোটালটা রুট। দেখো এক লাইনে হয়ে যাবে জিনিসটা। ছোট্ট একটা ভুল করেছি ওখানে, মাইনাস হবে এই জায়গাটাতে, ওকে। তো সেক্ষেত্রে যদি এটা মাইনাস হয়, আমি সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করলে এটা মাইনাস হয়ে যাবে অ্যান্ড এটা মাইনাস হয়ে যাবে, সেক্ষেত্রে এটা আসবে প্লাস অ্যান্ড এটা হবে মাইনাস, বাকিগুলো ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে x1 যোগ x2 এইটি আসবে স্কোয়ার করলে, বাট এখানে হবে +64, ওকে। আমি যদি ক্যালকুলেটরটা হাতে নেই তাহলে 100 যোগ 64 যোগ 8 বিয়োগ, আচ্ছা তাহলে 108, 108 এর √108, 6√3 আসে ইউনিট, ওকে। 6√3 হচ্ছে দূরত্ব। দেখো জিনিসটা কিন্তু খুবই সহজ, তাহলে তোমার কিন্তু পুরো কাজটা করতে হচ্ছে না, জাস্ট সমীকরণটা বের করে যোগফল গুণফল, সমীকরণটা বের করে যোগফল গুণফল, তারপর উত্তরটা এমনি করে বসাই দিবা। অ্যান্ড এখানেও খুব বেশি কঠিন লাগানোর কিছু নেই, সহজ জিনিস, ওকে। তো এই হলো অবস্থা, ওকে। এই টাইপের ম্যাথ খুবই ইম্পর্টেন্ট বুয়েটের জন্য, এটা আমরা আমাদের জমানা থেকে করছি, বাকি জায়গাগুলোতে আসা উচিত না, বাট এই জিনিসটা আমরা খুবই মানে অনেক প্রাচীনকালেও করানো হতো, ধরো আজ থেকে 10-15 বছর আগে এটা করানো হতো, খুব পপুলার বুয়েটের জন্য এটা, ওকে। এটা খুব ভালো করে শিখিও জিনিসটা, ওকে। আমরা এখন নতুন একটা জিনিস দেখবো, সেটা হলো তোমার ধরো একটা মিনিট, আচ্ছা তুমি বিভিন্ন বইগুলোতে অনেকগুলো বইগুলোতে তুমি এই কোয়েশ্চেনটা পাবা, এই কোয়েশ্চেনটাও সেম প্রসেসে করে, এটা করানো হয় জাস্ট নিয়মটা শেখানোর জন্য।
আর মেইন নিয়মটা হচ্ছে এটা আর কি। এটাই হলো তোমাকে আমি একদম এক্সাম্পল দেখাই দিয়েছি। এটা তোমার আলাদা করে না করলেও চলবে, থিওরিটিক্যালি এটা দিবে না, ওকে, থিওরিটিক্যালি এটা দিবে না, বাট তোমাকে দিবে হচ্ছে এরকম ম্যাথ দিয়ে, এই টাইপের কোয়েশ্চেন দিয়ে দিবে। এবং এটা খুবই ভালো একটা উদাহরণ, ওকে, খুবই ভালো একটা উদাহরণ, মানে সবকিছু একদম পাক্কা মিলে যায়, ওকে। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে গিয়ে যে ফোকাল যায়, দেখি তো এটা কিনা, হ্যাঁ ফোকাল যায় বা ফোকাল কর্ড বলে এটাকে, ফোকাস বিন্দুগামী যায় সহজ বাংলায় বললে। তো ফোকাস বিন্দুগামী যায় এর দৈর্ঘ্য কত হবে সেটা। তো এইখানে দেখো জিনিসটা সিম্পল, তোমাকে বলেছে একটা পরাবৃত্ত আছে, পরাবৃত্তের যেটা ফোকাস বিন্দু দিয়ে যায় এবং যেটার একটা প্রান্তবিন্দু হচ্ছে এটা, তার মানে তুমি দুইটা প্রান্তবিন্দু, মানে একটা প্রান্তবিন্দু এটা, আরেকটা হচ্ছে গিয়ে ফোকাস বিন্দু, তাহলে ওই দুইটা গামী সরলরেখা পেয়ে যাবা। ওই সরলরেখা এটা ছেদ করলে অবশ্যই ছেদ বিন্দুগুলো পাবা, তখন তুমি ওই সূত্র ইউজ করলে বা অমনে করে তুমি বের করতে পারবা জ্যার দৈর্ঘ্য। বাট এইটার বদলে আরো একটা প্রসিদ্ধ সূত্র আছে, সেই সূত্রটা আমি তোমাকে শেখাবো, বুঝছো। আমি তোমাকে কোশ্চেনের সিনারিওটা একটু বুঝাই, যে তোমার কাছে একটা পরাবৃত্ত আছে, ধরে নাও পরাবৃত্তটার সমীকরণ হচ্ছে y² = 16x। এখন বললো এই পরাবৃত্তের মধ্যে একটা ফোকাস বিন্দু আছে, ফোকাস বিন্দুটা হচ্ছে s, স্বাভাবিকভাবে s হচ্ছে a,0, তাহলে এখানে হবে 4,0। এখন বললো যে দেখো আমার কাছে তো একটা জ্যা আছে, সেই জ্যাটা এই ফোকাস বিন্দু দিয়ে যায় এবং জ্যায়ের একটা প্রান্ত বিন্দু হচ্ছে 1,8 মেবি, 1,4। এখন বললো যে এই টুকুর দৈর্ঘ্য কত হবে। এখন এইটা যে মধ্যবিন্দু তা কিন্তু শিওর না আমরা, ওকে, এবং মধ্যবিন্দু নাও হইতে পারে, না হওয়াটা খুব স্বাভাবিক। সেক্ষেত্রে তুমি এটা বের করে ডাবল করে দিলে হবে না, তাহলে তোমার যেটা করতে হবে এই দুইটা গামী সরলরেখার সমীকরণ বের করতে হবে, তাহলে তোমার জ্যায়ের সমীকরণ আসলো। আর এটা তো পরাবৃত্ত আছেই, তারপরে তুমি যে এই প্রসেসে অঙ্কটা আঁকাবা, যে এই যে জ্যায়ের সমীকরণ এটা, পরাবৃত্তের সমীকরণ এটা, অঙ্কটা বড় হবে। হ্যাঁ এমনি করলে তুমি করতে পারবা, এমনি করলে তুমি ইজিলি করতে পারবা, করা পসিবল। বাট ঝামেলাটা হচ্ছে যদি তোমাকে ফোকাস বিন্দুগামী যায় বলেই দেয়, যে অর্থাৎ ফোকাস বিন্দুগামী যায় বা ফোকাল কর্ড যদি বলেই দেয়, সেই ক্ষেত্রে আমাদের একটা স্পেশাল সূত্র আছে, আমরা সেটাই চাইলে ইউজ করতে পারবো, যে কোনো পরাবৃত্তের ফোকাস বিন্দুগামী যায়, আমি একদম এটা আমার নিজ হাতে টাইপ করা, একটা জিনিস আমি যে থিটা, এটা আমি যেরকম ব্যাকস্ল্যাশ দিয়ে TA দিয়ে স্পেস অমনে করে প্রত্যেকটা জিনিস আমার নিজের হাতে আনা, নিজের হাতে লিখেছি, আমি নিজে লিখেছি, এটা নিজে টাইপ করেছি। তাহলে এটি যে কোনো পরাবৃত্তের ফোকাস বিন্দুগামী জ্যায়ের দৈর্ঘ্য তোমার যদি জানতে হয়, তোমার যেটা করতে হবে যে ওই জ্যাটার ঢালের মান জানতে হবে, সেই ঢালের মান থেকে তুমি থিটা বের করবা, ওই যে x অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে যে কোণটা আর কি, বুঝছো তো, মানে ঢালের যে থিটাটা tan থিটা, ওই থিটা দিয়ে তুমি 4a × কোসেক থিটা করবা, কোসেক স্কয়ার থিটা করবা, তাহলে উত্তর চলে আসবে। আমি একটু বুঝাই দেখাই তোমাকে। মনে করো এই অঙ্কটা তোমাকে বললো হচ্ছে যে এটা সাপোজ এটা পি বিন্দু, এখন তোমার জ্যায়ের সমীকরণটা কত, জ্যায়ের সমীকরণটা কত, তোমার y2 - y1 y2 - y1 বাই y1 - y2, কি বললাম আমি, y - y1 y1 - y2, আমিও যে মাঝে মাঝে কি বলি, x - x1 x1 - x2। তাহলে যদি গুণ করে ফেলে এটা হবে -3, গুণ করে ফেললে 3 × 4 = 12 হবে, -3y = এখানে 4x - 4। সো একসাথে করলে 4x + 3y এখানে চলে যাবে, একসাথে হয়ে গেলে তোমার হবে 16। এইটা হচ্ছে আমার জ্যায়ের সমীকরণ, তাই তো। এখন তোমার কাজটা কি জানো, তোমার কাজটা হচ্ছে এবার এটা ছেদ বিন্দু বের করা না, ছেদ বিন্দুর x1 যোগ না, তুমি সিম্পলভাবে এখান থেকে ঢালের মান নির্ণয় করবা। তাহলে খেয়াল একটু দেখে নি একবার ঠিকঠাক আছে কিনা, y - y1 ঠিকঠাক আছে। তাহলে এখান থেকে যদি বলি আমি যে আমার থিটার মানটা কত হবে, tan ইনভার্স ঢালের মানটা কত হয়, -4/3, ঠিক। বা ধরো সিম্পল, এত কিছু দরকার নাই, তাহলে tan থিটার মানটা হচ্ছে -x এর সহগ ভাগ y এর সহগ, tan থিটা আসছে, আসুক, ভালো জিনিস। এখন খেয়াল করো আমার লাগবেটা কি আসলে, আমার লাগবে এখানে কয়েকটা ব্যাপার দেখাচ্ছে, দাঁড়াও। আমার লাগবে হচ্ছে 4a কোসেক স্কয়ার থিটা, তাহলে tan থিটা থেকে কেমনে কোসেক স্কয়ার থিটায় যাব, খেয়াল করো। কোসেক স্কয়ার থিটা মানে কি, কোসেক স্কয়ার tan এর সম্পর্কটা কি, যে কোসেক স্কয়ার মিন্স হচ্ছে তোমার 1 + cot স্কয়ার, ওই cot স্কয়ারকে উল্টা দিলে tan স্কয়ার পেয়ে যাবা, তাহলে এই তো টেকনিক। তাহলে সুতরাং যে এর দৈর্ঘ্য লেন্থ অফ দ্য ফোকাল কর্ড, ফোকাস বিন্দুগামী যাকে বলা হয় ফোকাল কর্ড, ইকুয়াল টু কত হবে, 4 × a এর মান 4 × কোসেক স্কয়ার থিটা
16 1 প্লাস কট স্কোয়ার থিটা 16 1 প্লাস দেখো tan স্কোয়ার থিটা করলে কত হয় 16/9 কট স্কোয়ার থিটা বললে কত হয় 9/16 তাহলে 9/16 নাও ইউ জাস্ট ক্যান পিক দ্য অ্যান্সার আমার ডান হাঁটু খুব ব্যথা হচ্ছে ওহো ইকুয়াল টু 25 একক আসবে এই যে এটা সহজ উত্তর বুঝছো খুব ভালো একটা উত্তর কিন্তু ওকে এবং এই টেকনিকটা তুমি রিটেনে ইউজ করতে পারবে এটা মানে এটা একটা শর্টকাট না আর কি বুঝছো এটা প্রসিদ্ধ নিয়ম প্রসিদ্ধ একটা সূত্র ওকে এটা মাথায় রাখিও এই অঙ্কটা আসছে বুয়েটে এর আগে 8-9 সালে যে তোমার কোনো নির্দিষ্ট বিন্দু থেকে নিকটতম বিন্দু তো নিকটতম বিন্দু মানে কি সবচেয়ে ছোট ক্ষুদ্রতম বিন্দু তো ক্ষুদ্রতম বৃহত্তম এগুলো আমরা বের করি কি দিয়ে অন্তরীকরণের মাধ্যমে না মনে আছে তাহলে থিমটা হচ্ছে এখানে এরকম যে ধরো আমার কাছে একটা পরাবৃত্ত আছে এবার পরাবৃত্তের বহিস্থ একটা বিন্দু আছে সেটা হচ্ছে 18,0 এখন কথাটা হলো এরকম যে আমার এই বহিস্থ বিন্দু থেকে এই পরাবৃত্তের উপরে দূরত্ব আঁকতে হবে কি আঁকতে হবে দূরত্ব তাহলে এই বহিস্থ বিন্দু থেকে পরাবৃত্তের উপরে দূরত্ব এটা হইতে পারে এই বিন্দু অনেকগুলো বিন্দু কিন্তু হইতে পারে অনেকগুলো বিন্দু পসিবল এর মধ্যে সবচেয়ে নিকটবর্তী কোনটা তাহলে সবচেয়ে নিকটবর্তী কোনটা এইটা না সবচেয়ে নিকটবর্তী চোখের দেখায় আচ্ছা তো ধরে নাও যে এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু আর নিকটতম বিন্দুটা হচ্ছে কিউ বিন্দু এখন বললো যে এই যে y ইকুয়াল টু x² এই বক্ররেখার উপরে এমন একটা বিন্দু বের করতে হবে ধরো কিউ বিন্দু যেটা 18 থেকে সবচেয়ে কাছে বাকিগুলো দূরে দূরে হয় তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্কটা তোমাকে বের করতে বলে দিচ্ছে তো ধরে নাও এটা x, y এখন এটার স্থানাঙ্কটা বের করবা কেমনে খেয়াল করো জিনিসটা খুব সহজ তোমার এখন লাগবেটা কি পি কিউ এর মিনিমাম দূরত্বটা লাগবে তাহলে এমনি পি কিউ কতটুকু আসে দেখো খেয়াল করে যে পি কিউ এর মানটা আসে হচ্ছে যে x - 18 হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার এর রুট তো তুমি এখানে ধরো y² পাচ্ছ x² পাচ্ছ তাই তো জানে না কিউ আচ্ছা তাহলে x² - 18 × 36 x 18² 324 মনে হয় ক্যালকুলেটর কোথায় ক্যালকুলেশনটা কোথায় 18² 324 তো 324 প্লাস y² ক্যালকুলেটরটা তোমার সাথে সারা দিন থাকে কত বড় বড় ক্যালকুলেশন ও তোমাকে ফ্রিতে করে দেয় একটা ক্যালকুলেটর কিনে নিয়ে আসছো 1600 টাকা দিয়ে আজীবনের জন্য ও তোমার কেনা গোলাম ও আজীবন তোমাকে অঙ্ক করার সময় বলে ভাই আপনি অঙ্ক করতে কষ্ট পাচ্ছেন আপু আপনি অঙ্কটা করতে কষ্ট হচ্ছে আপনার আসেন আপনি মাথাকে একটু আরাম দেন আপনি রেস্ট নেন আমি করে দিচ্ছি ক্যালকুলেশন বলে ক্যালকুলেটরটা ক্যালকুলেশন করে দেয় তাহলে কাজে করা উচিত না বলো এই যে ক্যালকুলেটরটা দেখতে পাচ্ছ আমি আমার নিজের এইচএসসি পরীক্ষা এই পিসটা দিয়ে দিয়েছি এটা নিয়ে গেছিলাম এইচএসসি পরীক্ষার হলে আমার জমানায় ওই জমানায় হ্যাঁ ওই সময় আমি এটা নিয়ে পরীক্ষা দিয়ে আসছি আমার গ্র্যাজুয়েশন আলোর মধ্যে শেষ এবং বহুত আগে শেষ এরপরেও এই ক্যালকুলেটরটা আজও আমার সাথ ছাড়ে নাই আজও চলছে এবং তুমি ওর পিছনের দিকে তাকাইলে বুঝতে পারবা ভয়ানক অবস্থা ওর মানে অনেক যুদ্ধ প্রতিকূলতা অতিক্রম করেও আজও টিকে আছে জাস্ট মাঝখানে একবার খাবার দিতে হয়েছিল ব্যাটারি শেষ হয়ে গেছিলো আর কি একবার চেয়েছে যে ভাই একদিন আমাকে ডিনারে নিয়ে যান তারপর আবার আমি কয়েক বছর 7-8 বছর কাজ করবো ভাই একবার ব্যাটারি ভরেছি আবার ওই যে চলছে বুঝছো কথাটা তাহলে দেখো কত ভালো একটা পার্সন না মানুষ না হইলেও মানে সঙ্গী তো একটা তাই না কয়েকটা সঙ্গী না আমি অঙ্কটা করতে যেতাম বা বিভিন্ন ক্যালকুলেশন করি কষ্ট হয়তো কিন্তু ও কত সুন্দর আমাকে হেল্প করে দেয় থ্যাংক ইউ ম্যান আই লাভ ইউ ভেরি গুড আসো এখন তোমার কথা হচ্ছে যে পি কিউ এর মানটা এটা ওকে তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে তোমার লাগবেটা কি তোমার লাগবে পি কিউ এর মিনিমাম দৈর্ঘ্যটা কেমনে করবা তো চলক দুইটা থাকলে চলবে না চলক আমাকে একটা বানাইতে হবে সো চলক যদি আমি একটা বানাইতে চাই তাহলে আমার যেটা করতে হবে যে এখানে তো y² অলরেডি আছে y এর মান তুমি x² বসায় দাও তাহলে কি আসবে দেখো যে x² - 36x একবারে এটা এখানে লিখে ফেলি x পাওয়ার 4 প্লাস x² - 36x প্লাস 324 এবং দেখো বারবার এই পি কিউ এই রুট অবস্থায় আমি অন্তরীকরণ করতে গেলে তো কষ্ট তাই পি কিউ এর স্কোয়ার বানায় ফেলি তাহলে পি কিউ এর স্কোয়ার আসছে এটা এখন আমার টার্গেটটা কি আমার টার্গেট হচ্ছে এই পি কিউ দেখো পি কিউ মিনিমাম হলে পি কিউ এর স্কোয়ারও অবভিয়াসলি মিনিমাম হবে সো আমার কাজ হচ্ছে যে আমি এক্স এর সাপেক্ষে পি কিউ এর স্কোয়ারের ভ্যালু বের করতে যাব হুইচ শুড বি 0 অন্তরীকরণটা বের করলে 0 আসবে ওকে এটা করতে হবে চোখে ব্যথা করছে রে আরে আসো তো
তাহলে অন্তরীকরণ যদি করে ফেলি, বিসমিল্লাহির রহমানির রহিম, 4x³ প্লাস 2x মাইনাস 36 ইকুয়াল টু 0। এখন তোমার কাছে এটা দুই দিয়ে আর ভাগ করতে হবে না, লেট মি চেক। হ্যাঁ, ভাগ করতে হবে না, ক্যালকু দিয়ে করে ফেলো। ক্যালকুলেশন কোথায়? এই যে আমাদের ক্যালকুলেশন। তাহলে এই যে দেখো আমার x এর মান কি আসছে, আর x is 2 and আর বাকিগুলো জটিল সংখ্যা আসছে, সো উই ক্যান নেগলেক্ট দোজ। সো আমার x এর মান যদি 2 আসছে, দাঁড়াও আমার y এর মানটা লাগবে না, y এর মান পাবো কই দিয়ে? ও ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তাহলে therefore the value of y is equal to x squared, there is 2 squared, there is 4. So q বিন্দুর স্থানাঙ্ক হলো q বিন্দু ভাই কোথায়? 2,4। এই তো চলে আসছে, সুন্দর না? করো এটা, লিখো তাড়াতাড়ি লিখো। ওকে, এখন এইটা খুব ভালো একটা ম্যাথ, সেম টাইপের একটা খুবই ভালো ম্যাথ। এই ম্যাথটার মধ্যে কিছু ওরা ষড়যন্ত্র রয়েছে। কি ষড়যন্ত্র? নীল নকশা। কিরকম? কিচ্ছু না, জাস্ট নর্মাল যে ব্যক্তিটা ছিল সেই তাকে মেকআপ করে দিয়ে দেখতে ভয়ঙ্কর বানাইছে। অঙ্ক এটাই, এই অঙ্কটাই এই ম্যাথটাকে মেকআপ করে দিয়ে ভয়ঙ্কর বানানোর কারণে দেখতে হয়েছে এটা এরকম। ভাই কি বললো দেখো, বললো এই পরাবৃত্তের উপর পি এমন একটা বিন্দু যেই বিন্দুটা এই বৃত্তের কেন্দ্র থেকে সবচেয়ে কাছে। তাহলে এখন পি বিন্দুকে যদি আমি কেন্দ্র মনে করি, এটাকে কেন্দ্র মনে করব, আর সি কে হচ্ছে উপরস্থ বিন্দু মনে করলে আরেক বৃত্তের সমীকরণ কত আসবে? খুবই সহজ, কিচ্ছু নাই। মানে তোমাকে আমি কোশ্চেনটা একটু একবার ভিজুয়ালাইজ করাই, তাহলে তোমার কাছে মনে হবে পানি ভাতে গোলা। এটা মনে করো একটা এটা y স্কয়ার ইকুয়াল টু 8x, আর এখানে আরেকটা বৃত্ত আছে, সাপোজ এটা হচ্ছে একটা বৃত্ত। কেন্দ্র কত দেখেই বোঝা যাচ্ছে, 0,6 -6। এটার কেন্দ্রটা হচ্ছে সি। কোয়েশ্চেন ইজ যে এই সি কেন্দ্র থেকে যদি আমি পরাবৃত্তের উপরে সবচেয়ে কাছের যেই বিন্দু এটা দূরত্ব আঁকি, এটা হবে হচ্ছে আমার পি বিন্দু x, y। তাহলে এখন এই পি বিন্দুর স্থানাঙ্কটা বের করবা। পি কে ধরবা কেন্দ্র, আর সি কে মনে করবো উপরস্থ বিন্দু। এখন বৃত্ত আঁকতে হবে। আরে ভাই পি পাইলেই তো তোমার হচ্ছে গিয়ে বৃত্ত এমনি আঁকতে পারবা। এটা কেন্দ্র ধরবা, এটা দূরত্ব আর অটোমেটিক বের হবে না। তাহলে আমাদের টাস্কটা কি থাকবে? এখন টাস্কটা হবে হচ্ছে যে এনি হাউ এই পি বিন্দু বের করতে হবে। তাহলে কেমনে করবা? ওই যে মিনিমাম দূরত্ব মাত্র করলা যে পিসি মিনিমাম, পিসি স্কোয়ার বের করবা, তারপরে মিনিমাম করবা, অটোমেটিক উত্তর চলে আসবে। নিজ দায়িত্ব, এগুলো একদম কিচ্ছু না। আগের অঙ্কটাই, এই অঙ্কটাকেই এক ধাপ আগায় দিয়েছে। এটা বৃত্ত ম্যাচ করাই দিয়েছে, বৃত্ত মিলাই দিয়েছে। আর বিন্দু ডিরেক্টলি দেয় নাই, বললো বৃত্ত থেকে বের করে দাও। আমি বারবার বলে দিচ্ছি, বৃত্তর সাথে কনিকের সম্পর্ক, কনিকের সাথে সরলরেখার সম্পর্ক, এগুলো খুব ভালো মতন দেখবা। কনিক অধ্যায়টা অনেক সহজ, বেশি কিছু করার থাকে না। তো ওই জন্য নর্মালি যেটা করে যে বৃত্ত কানেকশন করায় দেয়, যে তারপর হচ্ছে স্পর্শক, এগুলো বলে সরলরেখার সাথে কানেকশন করায় দেয়। তাহলে এগুলো সহ্য করতে পারতে হবে। যা ভ্যারাইটির ম্যাথ আসার মতন আমি তোমাকে দেখাই দিয়েছি লেকচারে। সো বিন্দাস এগুলো করে যাও, ওকে? এবং যা করবা মুখস্থ করবা না, মানে বুঝে আগায় আর কি, ওকে? তাহলে একটা ভালো রেজাল্ট শিখতে পারো। এই অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট। এটা দিয়ে গত 1 বছর আগে বুয়েটে প্রশ্ন হয়েছিল উপবৃত্তের সাথে। এটা পরাবৃত্ত, সেম প্রসেস। আমি ক্লাসে করাইছিলাম পরাবৃত্ত দিয়ে, বুয়েটে আসছিল উপবৃত্ত দিয়ে। ওই জন্যই বলি যে আমি কিছু এক্সট্রা ম্যাথ তোমাকে দেখাবো। যেমন এটাও কিন্তু বিদেশি বইয়ের ম্যাথ, এটা কিন্তু একদম শুরুর দিকে তোমার কেতাব স্যারের বইয়ে ছিল না। তো এগুলো কিন্তু বিদেশি বইয়ের থেকেই নিয়ে আসা হয়েছে। সো এই জিনিসপাতিগুলো দেখবা, বুঝছো? যে বললামই তো, মানে ওইবার আমি ক্লাসে করাইছিলাম পরাবৃত্ত দিয়ে, যেমন পরাবৃত্তের সাথে খিলানের সম্পর্ক, ওকে? বাট বুয়েটে আসছিল উপবৃত্ত দিয়ে, একই অঙ্ক, খিলান দিয়েই। এখন কথা হচ্ছে ভাই হোয়াট ইজ খিলান? দেখো খিলানটা হচ্ছে এরকম যে ওই যে বিয়ে বাড়ির গেট থাকে না, এরকম গোল গোল। অনেকের বাসার ড্রয়িং রুমে দেখবে এরকম গোল টাইপের গেট আছে, মানে গেট দিয়ে তুমি ঢুকবে ঠিক আছে, বাট ইট সিমেন্ট দিয়ে একটা গোল বানায় রেখেছে। তারপর মনে করো সেতু যেগুলো থাকে, যে সেতু গাড়ি চলে যায়, সেতু। এটার মধ্যে দেখবা যে সেতুর যে পিলারগুলো এমনি দেয়, হ্যাঁ, এখানে পানি থাকে। এই যে তোমার এইগুলো নৌকাগুলো এদিক দিয়ে আসে। তাহলে এই যে তোমার এই যে রাউন্ড শেপটা, এটাকে বলা হয় হচ্ছে খিলান, মানে দরজার মতন। অনেকের বাসার মধ্যে তুমি এরকম উপরে গোল দরজা পাবা, অনেক জায়গায় আছে। ধরো সেতুর মধ্যে তো তোমার এরকম গোল থাকে, তো ভিতর দিয়ে নৌকা যায়, ওকে? নিচ দিয়ে থাকে হচ্ছে তোমার পিলারটা, সেতুর যে পিলারটা। তাহলে এই যে তোমার এটাকে বলা হয় হচ্ছে খিলান বা তোরণ, এগুলো বুঝাবে।
তাহলে এখানে কোয়েশ্চেনটা বললো যেটা যে এই যে খিলানটা যেটা আছে বা ত্বরণটা যেটা আছে সেটা হচ্ছে পরাবৃত্তাকার শেপের। সেটা কি শেপের? পরাবৃত্তাকার শেপের। তো যখন আমরা এরকম টাইপের কোয়েশ্চেন করবো আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকবো এবং অক্ষের সাপেক্ষে প্রতিসম করে করে আঁকবো, অক্ষের সাপেক্ষে প্রতিসম করে করে আঁকবো। এখন কোয়েশ্চেনটার দিকে তাকাও, বললো দেখো যে আমার যে খিলানটা আছে সেটার সর্বোচ্চ উচ্চতা হচ্ছে গিয়ে 18। তার মানে কি, ধরো একটা দরজা, গোল দরজা, হাইয়েস্ট উচ্চতা হচ্ছে 18। তার মানে মনে করো এরকম, এই যে হাইয়েস্ট হাইটটা সেটা হচ্ছে গিয়ে 0,18। আর প্রস্থ, গ্রন্থ না প্রস্থ, প্রস্থ হচ্ছে তোমার 24। তাহলে এটা 24, তাহলে এটা যদি 0 0 হয় 12,0 মাইনাস 12,0। এখন বললো প্রস্থের মধ্যবিন্দু হতে 8 মিটার দূরে, প্রস্থের মধ্যবিন্দু থেকে যদি আমি 8 মিটার দূরে যাই মানে 8,0 যাই এবং যদি আমি সেইখানে একটা এইখানে দাঁড়াইলে খিলানের হাইটটা কতটুকু থাকবে? মানে ধরো কোনো নৌকা যাচ্ছে, নৌকাটা এই মাঝখান থেকে 8 মিটার দূরে আছে, তাহলে নৌকার হাইট কত হইলে এখানে বাড়ি লাগবে না, সেতুতে বাড়ি লাগবে না? মনে করো এটা হচ্ছে কোয়েশ্চেনটা। এমনিও বলতে পারি, কিন্তু আমি যে ঘুরে দিলাম কিন্তু কোয়েশ্চেনটা। এই ব্যাপারগুলো তুমি ভিজুয়ালাইজ করবে। আমি কেন তোমাকে সেতু এঁকে করাইলাম অঙ্কটা? একজন সিভিলের টিচার মনে করে এই কোয়েশ্চেনটা করবে, তো এটা কিন্তু তোমার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে খুবই কমন একটা ব্যাপার যে তোমার ফ্লাইওভার কতটুকু হাইটে বানাইতে হবে, বা ফ্লাইওভারের মধ্যে দিয়ে কোন কোন গাড়ি যেতে পারবে, ফ্লাইওভারের নিচ দিয়ে কোন কোন গাড়ি যেতে পারবে, ডাবল ডেকার বাস যাইতে পারবে কি পারবে না, তারপরে তোমার যদি সেতু বানানো হয় সেতুর নিচ দিয়ে তোমার কি সাইজের নৌকা যাইতে পারবে, এগুলো কিন্তু খুব কমন একটা অঙ্ক। তাহলে মনে করো সে ধরো বসেছে যে তোমার ম্যাথ কোয়েশ্চেন করবে, তো সে স্বাভাবিকভাবেই মনে করো ঘুরতে ঘুরতে দেখলো এটা, তার তো সে মনে করো ক্লাসের মধ্যে এগুলো পড়ায় অভ্যস্ত, অনেক অ্যাডভান্স করে পড়ায়, এগুলো এত সহজ পড়ায় না, বাট পড়ায় তো অভ্যস্ত। তার মাথায় কিন্তু এই অঙ্কটা দেখলে ওই আইডিয়াটা আসতে পারে যে আচ্ছা সেতুর মধ্যে দিয়ে কতটুকু উচ্চতার জাহাজ যাবে, এটা কিন্তু বলতেই পারে চাইলে। ওকে, সো তোমাকে অমনি করে চিন্তা ভাবনা করতে হবে আসলে যে আমার হাইট কোনখানে কতটুকু থাকবে। যেমন আমি যদি এরটুকু চাইপা আসি, ধরো তোমাকে বললো, মনে করো প্রশ্নে বললো যে তোরণের একদম প্রান্ত কিনারার থেকে 4 মিটার আগে একটা যাচ্ছে, হ্যাঁ কি বলে একটা নৌকা আসছে বা যাচ্ছে আর কি। এখন নৌকার হাইট মনে করে বললো যে নৌকাটি কি তোরণের সাথে সংঘর্ষ হবে কিনা। তাহলে তুমি দেখবা যে কিনারার থেকে 4 মিটার আগে, তাহলে আইদার এখান থেকে 4 মিটার আগে অথবা এখান থেকে 4 মিটার, তাহলে 12 হইলে এটা 8 হবে। তাহলে তুমি দেখবা যে 8-এর সময় হাইট কত আসছে। যেমন ধরো তুমি 8-এর সময় হাইট আসতে হচ্ছে 8,h। এখন তোমার এইচ এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এইচ এর মানটা যদি তোমার নৌকার হাইটের চেয়ে বেশি হয় তাহলে তোমার উপরে আছে, নৌকা নিচে চলে যেতে পারবে, সংঘর্ষ হবে না। যদি এইচ কম হয় তাহলে বাড়ি খেয়ে যাবে। যদি দেখো এইচ আর ওই হাইটটা সমান বলবা, কোনো মতে সংঘর্ষ হবে না, কোনো মতে সংঘর্ষ এড়ায় যাবে। তাহলে এই যে জিনিসগুলো, এগুলোই কিন্তু তোমার ভিজুয়ালাইজেশন। ওকে, আমি তোমাকে হরেক রকমের ম্যাথ দেখাই দিব, আমি তোমাকে প্রত্যেকটা স্টাইল শিখাই দিচ্ছি, বাট তোমার কাজ হবে এগুলো ভিজুয়ালাইজ করে করে অঙ্কগুলো আগানো। নট জাস্ট যে আমি জাস্ট শেষ করে ফেললাম, এটা ইম্পর্টেন্ট না। শেষ করে ফেলো এটা আমি চাই না, তুমি একটা অঙ্ক শেষ করে ফেলো, তুমি একটা অঙ্ক পারো, এটা আমি চাই না। আমি চাই তুমি খুব ফাস্ট পারো এবং এটার আশপাশ দিয়ে যা চিন্তা করা যায় সেগুলো চিন্তাগুলো করতে পারো। ওকে, এবং এগুলো অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। এই যে খিলানের অঙ্ক কিন্তু আসছে এর আগে, বুয়েটেই আসছে, এবং এর আগে মানে 10 বছর আগে না, 5 বছর আগে না, ধরো এই করোনার পরে আসছে, মনে করো 21 সালে বা 22 সালে বা 23 সালে আসছে অঙ্কটা। তাহলে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। আমি যা কিছু তোমাকে এক্সট্রা করাবো সেগুলো খুব যত্নের সাথে করবা। ওকে, গুরুত্বের সাথে করবা। আমি এমনি মানে হুটহাট একটা জিনিস করাই দিই না। এগুলো এক একটা লেকচার তুমি দেখো হয়তো বা 3 ঘন্টার লেকচার, বাট এই লেকচারটার পিছনে আমার টোটাল এফোর্টের জন্য তোমাকে 5 দিয়ে গুণ করতে হবে টাইমটা। তুমি যদি দেখো একটা ভিডিও 3 ঘন্টার ভিডিও, তুমি ধরে নিবা আমি এই ভিডিওটার পেছনে 15 ঘন্টা বসেছিলাম, 15 ঘন্টা আমি বসে বা দাঁড়াইছিলাম, আমি এফোর্ট দিয়েছি 15 ঘন্টার, তারপরে এটা আসছে। এবং এই 15 ঘন্টা মানে শুরুর দিন থেকে 15 ঘন্টা ওইটা না, এখন মানে তোমাদের ব্যাচকে আমি 15 ঘন্টা দিয়ে এই লেকচার 3 ঘন্টাটা নিয়ে আসছি। ব্যাপারটা এমনি চিন্তা করবা, এবং এটা রিয়েলিটি, এটা রিয়েলিটি। ওকে, এবং আমি প্রথমবার যখন এগুলো বানিয়েছিলাম তখন আরও অনেকক্ষণ, আমার মনে আছে আমি যখন প্রথমবার অ্যাডমিশনের বড় ব্যাচ অনলাইনে পড়াবো, মানে ধরো 1000 খানেক স্টুডেন্টের ব্যাচ এরকম বা আরও বেশি, ওই সময় তো ওইটাই বেশি ছিল। তো ধরো আমি ওইরকম বড় ব্যাচ পড়াবো, আমার মনে আছে আমি অ্যাডমিশনের কন্টেন্ট বানাচ্ছিলাম, আমি আমার সামনে গুনে দেখলাম 42টা বই ছিল। এখন তোমার কাছে মনে হয় ভাই আপনি এমনি বলছেন, মনে হয় সত্যি কথা, 42টা বই ছিল। আমি গুনে রেখেছি 42টা বই ছিল আমার সামনে, ম্যাথের বইগুলা। মানে এমনি না আমার ভার্সিটির বই মিলায় তোমাকে বলার জন্য না, আরে ভাই দুষ্টামি করছি না, সত্যি কথা। তো প্রথমবার যখন আমি কন্টেন্টটা রেডি করি তখন আমি এইরকমভাবেই খাটাখাটনি করে বানিয়েছিলাম। ওকে, এরপরে প্রত্যেক বছর যখন আমি আপগ্রেড করি তখন আমি সেম পরিমাণের খাটনি দিই। আমার গত বছরের কন্টেন্ট আর এই বছরের কন্টেন্টের মধ্যে অনেক তফাৎ আছে, অনেক তফাৎ।
ইভেন প্রত্যেকটা ইংলিশ প্রশ্নকে বাংলা আমি নিজ হাতে করেছি। আমি কিন্তু চাইলেই পারতাম যে কোনো আগের ব্যাচের স্টুডেন্ট যারা নাকি এখন ভার্সিটিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ে, ওরা তো ইংলিশ বুঝে বুঝে অভ্যস্ত, দিয়ে দিলে ওরা করে দিত। বাট আমি জানি একটা স্টুডেন্ট ও লিখবে, ওর ওই ভাষাটা তোমার বোধগম্য নাও হতে পারে। সেক্ষেত্রে তোমার কোন ভাষা বললে সহজ হবে বুঝতে, সেই অনুসারে আমি প্রত্যেকটা প্রশ্নকে চেঞ্জ করেছি, নিজের হাতে বাংলায় টাইপ করেছি। ওকে, সো আমি আমার মতো আমার দিক থেকে হাইয়েস্ট এফোর্টটা দিচ্ছি। তুমি যদি তোমার সাইড থেকে হাইয়েস্ট এফোর্টটা না দাও, এটা আসলে মানে উচিত হইল না আর কি, বুঝছো? এটা ধরো আমাকেও ধরো একটু ঠকায় দেওয়া আর কি। হ্যাঁ, তো ধরো এটা আসলে আমাকে ঠকায় দেওয়া, বিকজ আমি তোমাকে যে কষ্টটা করছি, আমি জাস্ট এমনি এমনি কষ্ট করছি না। মানে ব্যাপারটা এরকম না যে তুমি আমার কাছে টাকা দিয়েছো, আমি সে টাকাটা পেয়ে কষ্ট করছি। বাংলাদেশে ইঞ্জিনিয়ারিংয়ের ম্যাথ বা ইঞ্জিনিয়ারিং অন্যান্য সাবজেক্ট আরও অনেক টিচাররাই পড়ায়। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমি জাস্ট টাকাটার জন্য কষ্ট করছি না, বাবা অনেস্টলি বললাম। ওকে, এখানে হচ্ছে তোমাকে চান্স পাইতে হবে, এটা হচ্ছে আমার টার্গেট, এবং আমি আমার হাইয়েস্টটা দিচ্ছি মানে যাতে তুমি চান্সটা পাও। সো তুমি যদি এখন তোমার দিক থেকে হাইয়েস্ট এফোর্টটা না দাও, খালি আমি এক সাইড থেকে ওয়ান সাইডেড লাভের মতো এক সাইড থেকে তোমাকে ভালোবেসে গেলাম, এক সাইড থেকে তোমাকে এফোর্ট দিয়ে গেলাম, এই ভালোবাসা বেশি দিন টিকবে না ভাই, চান্স হবে না। তাহলে আমি খালি খাইটা যাবো গে, এবং আমি খাটলাম তুমি খাটলা না, তারপরে তোমার চান্স হলো না, এটা আমার সাথে প্রতারণা করা হয়, বুঝছো? আমি তো এফোর্টটা দিলাম, তুমি দিলে না কেন? না দিলে আগেই বলতা, তাহলে আমি কম দিতাম। কারণ তুমি মনে করো আমাকে 1200-1500 টাকা দিয়েছ, এই জন্য একটা বড় সারাদিন এমনি খাটবে না, বা এমনি উচিত না আর কি করাটা, বুঝছো? তো আমি কখনোই দেখি না ব্যাচের মধ্যে এত স্টুডেন্ট ভর্তি হয়েছে বা কম স্টুডেন্ট নাকি বেশি স্টুডেন্ট, আমার এগুলো ভ্রুক্ষেপও থাকে না, আমি জানিও না। তুমি যদি জিজ্ঞাসা করো এখন, ভাই বলেন তো এই ব্যাচে কত স্টুডেন্ট, আমি তোমাকে অ্যাকুরেটলি বলতে পারবো না, আমি দেখি নাই আসলে ক্লাস নেওয়ার আগে, বা আমি জানিও না এই সপ্তাহে আমি খেয়াল করেছি কিনা জানিও না কত স্টুডেন্ট। সো আমি আমার দিক থেকে আমি চাচ্ছি যে যেই বাচ্চাটাই আমাকে বিশ্বাস করে ভর্তি হয়েছে, আমি কিন্তু অনেক যে হাইপে আছি তা না, কিন্তু আমার কন্টেন্টের তুলনায় বা ক্লাস কোয়ালিটি বা ওভারঅল আমার তুলনায় আমি যে অনেক হাইপে আছি তা না, কিন্তু কয়জন চিনে আমাকে? ওকে, স্টুডেন্ট কিন্তু অনেক অল্প। আমার আগেকার ব্যাচগুলোতে হাজার স্টুডেন্ট ভর্তি হতো আল্লাহর মতে, বাট এখন কিন্তু অনেক অল্প স্টুডেন্ট। বাট আমি কখনোই দেখছি না যে আচ্ছা এই ব্যাচে মনে হয় কম স্টুডেন্ট, টোটাল টাকা মনে হয় কম আসবে, তাহলে একটু কম পড়াই দিলে জায়গা বাদ দাও এত। আমি কিন্তু বলি না, আগের ব্যাচগুলোতে এটা ডাবল কন্টেন্ট, 3 গুণ কন্টেন্ট, এফোর্ট আরও অনেক গুণ। ওকে, সো আমি আমার দিক থেকে সর্বোচ্চটা যদি দেই, তোমার সাইড থেকেও উচিত তোমার সর্বোচ্চটা দেওয়া। আমি বারবার তোমাকে এনকারেজ করছি এটা বলে, যাতে করে তোমার মনে হয় যে না ভাই আসলেই দরকার। তোমার আব্বু আম্মু তোমাকে সারা জীবন দূরে পালছে, তুমি তাদের যে খরচ করা টাকাটা ওইটার জন্য তো মায়া করতে পারো। তোমার আব্বু এই টাকাটার জন্য সারাদিন কত বাইরে দৌড়াদৌড়ি করে, কত কষ্ট করে, দেখো 2 দিন পর নতুন জামা কাপড় সে কিনে না, তোমার পিছনে খরচ করে তোমার বাবা। তোমার আম্মু নতুন শাড়ি গয়না কিনে না, তোমার পিছনে টাকাটা খরচ করে। তাহলে তাদের এই স্যাক্রিফাইসকে তুমি কেমন অবমূল্যায়ন করো কম পড়াশোনা করে, বলো? আমি বারবার বলে দিচ্ছি, এগুলো 8-9 বার করে যাও, 8-10 বার করে যাও, বুয়েট হয়ে যাবে ইনশাল্লাহ, প্যারা নাই। তুমি যদি এখন না করো, তার মানে কি তুমি আমার পরিশ্রমটাকে অবমূল্যায়ন করলা। তোমার আব্বু আম্মু যে স্যাক্রিফাইসগুলো করছে, তার কি টাকা পয়সা তাদের যে তোমাকে বসে পালবে? তুমি তাদেরকে কি দিয়েছো জীবনে, বলো? অন্য কোনো মানুষ তোমাকে পালবে, তোমার জন্য টাকা পয়সা দিবে? তোমার আব্বু আম্মুর এমন কি টাকা পড়ে গেছে যে তোমার টাকা পয়সা দিতে হবে? তুমি বুড়া বয়সে তাদেরকে মানে হেল্প করবে, এই জন্য তাদের কি ওই টাকা পয়সা নাই যে বুড়া বয়স তাদের চলে যাবে? তোমার কোন টাকায় তোমাকে এরকম টাকা পয়সা ঢালছে তোমার পিছনে, বলো? কোনো দরকার আছে? ফ্রিতে দিচ্ছে না, আনকন্ডিশনালি দিচ্ছে না, কন্ডিশন করছে কোনো যে তুমি এইটা করলে তোমাকে পড়াবো নাহলে পড়াবো না, এগুলো বলে? হ্যাঁ বলো। তাহলে কোন হিসাবে তুমি তাদের এই স্যাক্রিফাইসগুলোকে অবমূল্যায়ন করো? তারা কষ্ট করে তোমার দিয়ে তুমি এটা আবার নষ্ট করে উড়াই ফেলো। আরে ভাই, এটা কি হইলো? এটা কি ট্রু? মানে এটা কি তোমাদের 2 দিন পরে একসময় সন্তানাদি হবে, তখন তো তারাও তোমার সাথে এরকম বিট্রে করবে, তুমি যেরকম বিট্রে করছো তোমার আব্বু আম্মুর সাথে। তারা টাকা দেয়, তুমি এই টাকা দিয়ে পড়ো না, ঘুরো, ফোন টিপো, এই সেই করো। টিচার তোমার বলে দেয় যে এটা 8-10 বার করো চান্স পাওয়ার জন্য, তুমি এটা করো না, তুমি বসে থাকো। আরে ভাই, 1-2 বার করলে এগুলো হবে না তো? যা তো তোমাকে ম্যাথ করাচ্ছে এগুলো 1-2 বার করে চান্স পাওয়া পসিবল না, উচিত না আর কি। পসিবল যদি হয়েও যায়, এটা উচিত না আর কি চান্সটা পাওয়া, বুঝছো? তো তোমারও ওই রকম এফোর্টটা দিতে হবে, যাতে তোমার টিচারের সাথে জিনিসটা বিট্রে না হয়ে যায়, তোমার আব্বু আম্মুর সাথে বিট্রে না হয়, এটা খেয়াল রাখতে হবে। তো তুমি একা না তো, তুমি যেই মানে খেলায় মেতেছ, সেই খেলায় তুমি তোমার আব্বু আম্মুকেও ডেকে নিয়ে আসছো, তোমার টিচারকেও ডেকে নিয়ে আসছো। এখন খেলা না জিতলে এটা তাদেরকেও তো করা হয়, তাদের কাজ করছিল, তুমি ডাকাডাকি করে যে দেখো আমি খেলবো, তারপরে তুমি খেলায় হেরে গেলা গিয়া, এটা তাদের কেমন না একটা ব্যাপার? তারা কাজকর্ম ফেলায় রেখে তোমার কাছে আসছে দেখতে, তো জিততে তো হবে। এখন ধরো ভুলে জিতো নাই, এটা একটা ব্যাপার, আর একটা হচ্ছে জিতার জন্য চেষ্টাই করো নাই, গোলই দাও নাই তুমি ফুটবলে, তুমি অন্যদিকে তাকাইছিলাম, ফুটবল অন্যদিকে চলে গেছে, তাকাও নাই, তুমি চেষ্টাও করো নাই করার জন্য। এটা কিন্তু যাদেরকে মানে ডাইকা নিয়ে আসলা, হ্যাঁ, তাদের জন্য অপমানজনক।
তুমি টাকাটাই করে নিয়ে আসলে, আমি পড়বো, আমাকে পড়ান, আমাকে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অঙ্ক করায় দেন, আব্বু আমাকে টাকা দাও, তুমি কষ্ট করে খাইটা করো, মানে খাইটা মরো গিয়ে আমার টাকা দাও। তুমি সারাদিন রাস্তায় রাস্তায় রোদের মধ্যে কষ্ট করতে থাকো, অফিস করো, আদালত করো, ব্যবসা করো, সারাদিন রাত কষ্ট করো, যা টাকা তুমি পাবা ওটা আমার দিয়ে দিও, আমি পড়বো ইঞ্জিনিয়ারিং। আম্মুরে বলবো তুমি কোনো গয়নাকাটি কিনো না, কোনো হাড়িও গয়না কিনো না, তুমি বুড়ো হয়ে যাও, কোনো সমস্যা নেই, তুমি খালি কষ্ট করে করে আমার খাওয়াও। আর আব্বুরে বলে ওদের টাকা দেয়, তারপর আমি এটা দিয়ে পড়ি। ভাই তুমি যে এই যে সবাই নিয়ে যে খেলায় মাতলা, যদি এই খেলাটা নাই খেলো, এফোর্টটা নাই দাও, তাহলে কিন্তু এটা মানে হইলো, এটা সবাই দিয়ে তুমি কষ্ট করাচ্ছ, আর তুমি নিজে কষ্টটা করলে না। পড়ো, এগুলা মানে না খাইতে লাভ নাই, সিম্পল কথা, না খাইতে লাভ নাই। শুয়ে থাকবে কতক্ষণে আরাম, শরীর ম্যাচ ম্যাচ করতে, ঘুমাচ্ছে, আমাদের কি ঘুমাসে না? আমার এখানে একদম অনেস্টলি বলি, আমার এখানে এখন 4:21 বাজে, রাত 4:21 বাজে, আমার কি ঘুমাসে না? সকাল 10টায় আমার ক্লাস, এই যে সকাল 10টায় আমার ক্লাস, তাহলে আমি জানি না আমি কখন ঘুমাবো, আমি জানি না। আমার রাত 9:30 পর্যন্ত ক্লাস, আগামীকাল 9:30 পর্যন্ত, সকাল 10টায় যে আমি বেরোবো, 9:30 পর্যন্ত আমার মানে ক্লাস থাকবে, আমি বাসায় আসতে আসতে 11টা বাজবে। আমি জানিও না এখন আমি কখন ঘুমাইতে পারবো, বা কখন কি ভিডিও কখন শেষ হবে, এডিট কখন করবো, I don't know. সো আমাদের কি ঘুমাসে না? তোমার আব্বু কি সকালবেলা উঠে যায় কেন অফিসে, তার কি ঘুমাসে না? তুমি তো উঠো না, তুমি তো ঘুমাই থাকো। ঘুমের থেকে উঠে দেখবো তোমার আম্মু রান্না করে অর্ধেক শেষ সকালের নাস্তা, তুমি উঠলো তখন মাত্র। তাহলে এই যে তোমার সাথে যারা তোমার জন্য এফোর্ট দিচ্ছে, তুমি আরাম করছো, এটা কি হইলো? মানে এটা একটা কি না, মানে এটা পুরো বিট্রে করা না? তো ওই জন্য বললাম, মানে যে তোমার কাছে মনে হয় যে আমি পড়লাম না, এটা মনে হয় রিল্যাক্স হয়ে গেলাম, সমস্যা নেই। বাট এটা শুধুমাত্র যে তুমি পড়লো না তা না, তোমার সাথে যারা রিলেটেড, যারা তোমার জন্য পরিশ্রম করছে, তোমার আব্বু আম্মু, তোমার টিচার্স, তোমার আশেপাশের আনুষঙ্গিক মানুষগুলা, তাদের সাথেও কিন্তু এক অর্থে বিট্রে করা হলো। বিকজ তারা কিন্তু একটা আশা নিয়ে আছে, তোমার আব্বু কিন্তু একটা আশা নিয়ে আছে যে এইচএসসি পরীক্ষাটা এখন হয় নাই, কিন্তু আমার ছেলে তো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোচিংয়ে ভর্তি করলাম, কষ্ট করে টাকাটা কামাই দিয়েছি, ও মনে হয় পড়ছে, সে কিন্তু একটা আশা করে আছে, সে আশা করে টাকাটা তোমাকে দিল, তুমি এটা নষ্ট করে ফেললা, বিট্রে করো না? আমি কিন্তু আশা করে আছি, আমি কিন্তু এত কষ্ট করে পড়ানোর দরকার নেই, আমি কিন্তু কম অল্প অঙ্ক করাই দিয়ে বলতে পারতাম যে ছুটি শেষ। আমি এক পড়াবৃত্তর থেকে এরকম 80-90টা অঙ্ক করানো আমার টাকা নাই তো। আমি যদি মনে করো 50টা অঙ্ক করাইতাম, তুমি কি টের পাইতাম আমি যে কম পড়াইছি? পাইতা না কিন্তু। এবং আমি কিন্তু কোনো জায়গায় কোর্স ভর্তি করার সময় কোথাও লিখি নাই পড়াবৃত্তর থেকে এত অঙ্ক করাবো। আমি যদি কম অঙ্ক করাই, কোনো সমস্যা হচ্ছে আমার সাইড থেকে, কোনো প্রবলেম নাই কিন্তু। এবং আমার টাকাও হালাল থাকবে, বিকজ আমি তো বলি নাই যে আমি এই কটা করে অঙ্ক করাবো, আমি চাইলেই কম করাইতে পারি, আমি চাইলে কম কষ্ট করতেই পারি কিন্তু আমার কিন্তু কোনো সমস্যা নেই করলে, মানে কোনোভাবেই কোনো সমস্যা নেই আমার। বাট তারপরে আমার আশা যে একটা বাচ্চা মনে হয় আশা নিয়ে আসছে আমার কাছে, ও তো চাচ্ছে বুয়েটের টপ 50-তে ঢুকতে, টপ 100-এ ঢুকতে, বা টপ 20-তে ঢুকতে, আমি তাহলে ওকে এমনভাবেই পড়াই দিই যাতে করে এগুলো ঠিকঠাক মতন করলে ওর হয়ে যায়। এই যে একটা আশা আমার মনে তোমাকে নিয়ে, সেই আশাটার কারণে আমি হচ্ছে তোমাকে যত্ন করছি এমনি করে, আশাটার কারণে। ওকে, নাহলে আমিও পড়তাম কম অঙ্ক করাই দিয়ে 3 ঘন্টা 2-3টা ক্লাস দিয়ে শেষ করে ছুটি, ডান, একটা অধ্যায় শেষ। বলতাম যে একাডেমিকে করে আসছো, এত বেসিক বোঝানো তো দরকারই নেই আমার, বলতে পারতাম একাডেমিকে করে আসছো। আর যারা বেসিক বুঝে নেই বলতাম তোমরা কি ইঞ্জিনিয়ার হবা, তোমরা তো বেসিকই পারো না, বলতে পারতাম কিন্তু। বাট আমি জানি যে এখান থেকেও অনেকগুলো স্টুডেন্ট বেরোবে যারা বেসিক ক্লিয়ার না, এরপরে বুয়েটে চান্স পেয়েছে। ওই আশা, আমারও আশা আছে তোমার আব্বুর মতো, তোমার আম্মুর মতো। তো সবাইকে যে তুমি আশার মূলা ঝুলায় রেখেছ, এখন তুমি যদি নাই পড়ো তাহলে বিট্রে না আমাদের সাথে? আমি তো প্রতারিত হবো, আমি কোন গ্রুপে পোস্ট দিব তাহলে প্রতারিত হওয়ার পরে, বলো? তো ওই জন্য বললাম যে যত্ন করে পড়ো ভাই, যত্ন করে পড়ো। এই যে রাতের বেলা 10 মিনিট ধরে এই কথা বলার আমার দরকার নেই। বাট তাও কেন বললাম, যাতে তোমার চোখটা খুলে, তুমি যে কোন মরিচিকার মধ্যে পড়ে আছো আল্লাহ জানে, যাতে তোমার চোখটা খুলে, এই জন্য আমি এই কথাগুলো 10টা মিনিট লাগাই বললাম অলমোস্ট। ওকে, একটু যত্নের সাথে পড়িও, আব্বু আম্মুর সাথে প্রতারণা করিও না, আমার সাথে প্রতারণা করিও না, বাকি যারা সাবজেক্ট টিচাররা পড়ায় তাদের সাথে প্রতারণা করিও না। সবচেয়ে বড় ব্যাপার, নিজের সাথে প্রতারণা করিও না। আজ থেকে 20 বছর পরে তুমি যদি তোমাকে জিজ্ঞেস করে যে কিরে 20 বছর আগে তুমি কি করেছিলে ওই টাইমে, ভর্তি পরীক্ষার সময় চান্স কেন পাইলা না, তখন কি জবাব দিতে পারবা নিজেকে যে আমি কি কারণে চান্সটা পাই নাই? বলতে পারবা? তোমার সাথেও তো প্রতারণা হচ্ছে। তোমার এই বডি, তোমার যে বডিটা, তোমার বডিটার কি মানে এইটা সকাল রাত জাগতে পারে না যে আমিও অনেক ভালো একটা জায়গায় চলাফেরা করব, ভালো একটা জায়গায় পড়বো, ভালো একটা জব বা প্রফেশনে ঢুকবো, ভালো একটা ক্যারিয়ার হবে? তোমার বডি কি এটা আশা করতে পারে না? যত নিজেকে ডাউন রাখবা, মানে কাজকর্মের দিক থেকে অত ডাউন কাজ করতে হবে বডির, বুঝছো? একই ইঞ্জিনিয়ার, মনে করো ইঞ্জিনিয়ারই হইলা তুমি, মনে করো তুমি কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ার হইলা, একই ইঞ্জিনিয়ার, দুজন 2 রকমের জায়গার থেকে পড়ে, 2 রকমের স্টাইলে পড়াশোনা করে এবং 2 রকমের এফোর্ট দিয়ে পড়াশোনা করে, তখন ওই কম্পিউটার ইঞ্জিনিয়ারই, কিন্তু দুজন 2 রকমের। একজনের বডি অনেক আরাম করেই পুরো জীবনটা পার করতে পারে, আর একজনের বডি হচ্ছে অনেক কষ্ট করে জীবনটা পার করে। তাহলে বডিরও তো একটা প্রাপ্যতা আছে,
তো সব কিছু কিন্তু তোমার মনের উপর ডিপেন্ডেন্ট যে তুমি কি করছো। হ্যাঁ, যেমন আমি কিন্তু সবসময় আমার বলি যে মানে আমি এটা দেখবো মাঝে মাঝে তোমাদেরকেও বলি যে আমি আমার বডিকে মানে ফ্রিতে পেয়ে যা ইচ্ছা দিয়ে করে খাটাচ্ছি, যা ইচ্ছা করে খাটাচ্ছি, কিন্তু হ্যাঁ আমার বডির কিন্তু এখন ঘুমের একটা মানে এটা কিন্তু অধিকার যে বডি এখন আরাম করবে, বডি রেস্ট নেবে, বাট আমি বডি দিয়ে যা ইচ্ছা করাচ্ছি, রাত 4:30 বাজে এখনো ক্লাস নেওয়াচ্ছি, মানে যা ইচ্ছা। মনের উপর ডিপেন্ডেন্ট, মন কি চায়, মন চাইলে বডি করতে বাধ্য। সো তোমার যদি বডিতে এখন আরাম দিতে ইচ্ছা করে তাহলে কিন্তু পরে বডিটা কষ্ট দিতে হবে, বুঝো জিনিসটা। সো তোমার মনে চাও তুমি আসলে কি করবা তোমাকে দিয়ে, তোমার ভবিষ্যৎ তুমিরও একটা আশা আছে তোমার প্রতি যে তুমি এখন ঠিকঠাক করবা তাহলে তোমার ভবিষ্যৎ ভালো হবে। কথাগুলো অনেক কমপ্লেক্স বা হয়তো বা তোমার মানে অনেকগুলো ডাইমেনশনের কথাগুলো একসাথে মিলাই বলছি, বাট জিনিসগুলো চিন্তা করিও আর কি, নিজের সাথে প্রচারণা করিও না অন্তত পক্ষে। চলো অঙ্কটা করি, অনেক কথা বললাম। খেয়াল করো তাহলে এই যে আমার পরাবৃত্তটা আছে, পরাবৃত্তের শীর্ষ হচ্ছে 0, 18, তাহলে আলফাবেটা কিন্তু চলে আসছে। দ্বিতীয় কথা, এই পরাবৃত্ত তুমি ধরো যদি এটাকে y অক্ষ এটাকে x অক্ষ মনে করো, সেক্ষেত্রে y এর নিচের দিকে তাকায় আছে, তাহলে x² = -4y। সো এই ক্ষেত্রে তোমার জিনিসটা হয় x - 0² = -4ay - বিটা। এখন এই পরাবৃত্ত আবার 12,0 বিন্দু দিয়ে যায়। 12² = -4a 0 - 18। তো এখান থেকে তোমার a এর মানটা আসবে 12² / -4 × -18। দেখো কত আসে, 18 × 4 2। x² এটা 2 যেহেতু আসবে -8 y - 18, এটাই হচ্ছে আমার পরাবৃত্তের সমীকরণ। নাও দে আর আস্কিং ফর যে যেই পয়েন্টে 8,0 ওটার উপরে গেলে হাইট কতটুকু আসবে, তাহলে x এর মান 8 হইলে y এর মান কত, এটা হচ্ছে প্রশ্ন। এখন x এর মান তুমি 8 বসাও, তাহলে 8² মানে জাস্ট এটা 8² = -8 h - 18। এখান থেকে তুমি সহজেই h এর মানটা নির্ণয় করে ফেলতে পারবা। ওকে, তাহলে চেষ্টা করিও, জিনিসটা চেষ্টা করো। এই ম্যাথটা হোমওয়ার্ক করবা, এই অঙ্কটা হোমওয়ার্ক করবা। ওকে, এটা ইন্টিগ্রেশনের ম্যাথ, বাট ইজি, চেষ্টা করলে পারবা ইনশাল্লাহ। এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি, এটা বুয়েটে আসার মতো। এটাও হোমওয়ার্ক হবে, চেষ্টা করবা, নিজে নিজে চেষ্টা করবা। তো এরই মাধ্যমে শেষ হচ্ছে আমাদের উপবৃত্ত, সরি পরাবৃত্ত। ওকে, আমরা এখন উপবৃত্ত দিয়ে শুরু করব।